100.1 FM গোল্ডে শুনছেন অনুষ্ঠান আরোগ্য। আর স্টুডিওর ঘড়ি যখনই 9:30 হয়ে যায়, ঠিক সেই সময় আমি জানি আপনারা অধীর আগ্রহে থাকেন যে আজকের কোন রোগের নিরাময় হবে। ঠিক কোন রোগের নিরাময় হবে সেটা বলবো, কিন্তু তার আগে বলে দিই যে আপনি কিভাবে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভে আমাদের 100.1 FM গোল্ডের যে পেজ রয়েছে সেখানে কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠানটা দেখতে পাবেন, সেখানে থাকতে পারবেন। এছাড়া আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, SMS করতে পারবেন, জানাতে পারবেন আপনার আজকের অতিথিকে কি প্রশ্ন। ফোন করতে পারবেন, যে নাম্বারে ফোন করবেন 22488085, এই নাম্বারে ফোন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাদের যে নাম্বারে 9903059992, এই নাম্বারেই SMS করতে পারবেন। কি লিখবেন তাতে? নিজের প্রশ্ন লিখবেন, স্পেস দেবেন, নিজের নাম, স্পেস নিজের ঠিকানা, মানে কোথা থেকে লিখছেন, দিয়ে এই পুরো জিনিসটা পাঠিয়ে দেবেন মৌসুমী আর মনীষার কাছে। মৌসুমী আর মনীষা রয়েছে স্টুডিওর প্রান্তে, আর আজ আরোগ্য মানে সেরে ওঠার পালা। মঙ্গলবার 9:30 আমরা সবাই সুস্থ হয়ে যাই, এটাই আমরা জানি। আর এই যে সুস্থ হওয়ার চাবিকাঠি যার হাতে থাকে তাকে ডেকে নাও এবার। হ্যাঁ, একদমই তাই। দেখো মনীষা, আমাদের বিভিন্ন ধরনের রোগের জন্য আমরা বিভিন্ন ডাক্তার দেখাই। দাঁতে ব্যথার জন্য ডেন্টিস্ট দেখাচ্ছি, হার্টের রোগের জন্য কার্ডিওলজিস্ট দেখাচ্ছি, কিন্তু এই সবই তো আমরা বুঝতে পারছি যে আমাদের বুকে ব্যথা হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, চোখের অসুবিধাতে আমরা চোখের ডাক্তার দেখাচ্ছি। কিন্তু যদি এই সবকিছুর পরেও ধরো কোনো কিছুই সব ডাক্তার দেখে আমরা ঠিক আছি, কিন্তু আমরা তাও ভালো নেই, তখন কি করবে তুমি? মনে ব্যথা, মনের মলম লাগাবেন কি, নাকি অন্য কোনো চিকিৎসা আছে? মনের যত্ন নিন, আজকের আরোগ্যের ট্যাগলাইনই সেই জন্য সেটা দেওয়া হয়েছে। আরোগ্যের ট্যাগলাইন মনের যত্ন নিন। মনের যত্ন নেব মানে ধরো আমার মনের যদি যত্ন নিই, তাহলে হয়তো অন্যের মন আহত হচ্ছে। আবার যদি দেখা যায় অন্যের মনের যত্ন নিচ্ছি, মানে প্রেম তো বড় বিষম অসুখ, সেখানে দেখা যাচ্ছে আমার মন কষ্ট পাচ্ছে। এই সমস্ত জটিলতাই আজকে এমন একজনের কাছে রাখবো যিনি আমাদের কাছে আছেন, আজ থাকবেন রাত 11টা পর্যন্ত। ডক্টর সৈকত বৈদ্য, মনের যত্ন নিন অনুষ্ঠানের যিনি আমাদের সাথে থাকছেন ঠিক রাত 11টা পর্যন্ত। কি মনীষা? মনোরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকাল্টি, মনোরোগ বিভাগ, কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল। স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে বিজয়ার শুভেচ্ছা। আপনাকে বিজয়ার শুভেচ্ছা। বিজয়ার শুভেচ্ছা আপনাকে জানাই। আপনাদের সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আচ্ছা, এই যে মনের যত্ন নেব, স্যার আপনার মন কেমন আছে সেটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু হবে। যিনি কথা বলছেন তিনি যদি ভালো মনে না থাকেন তাহলে ভালো উত্তর বেরোবে না, কাজেই তার মনের খবর নিয়েই আজ শুরু হোক অনুষ্ঠান। কেমন আছেন? একদম ফুরফুরে আছি, খুব সুন্দর আছি। এই এত সুন্দর অ্যাটমসফিয়ার, আকাশবাণীর এই 100.1 FM গোল্ড, এত সুন্দর আপনারা সবাই, মানে ভীষণই ভালো লাগছে এখানে এসে, সুতরাং মন তো ফুরফুরে থাকতেই হবে। আচ্ছা, এই যে এই সময়টা মানে ঠিক 9:30 হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা বলছে, এবং এই সময়টাতে এসে দেখা যায় যে অফিস থেকে সবাই বাড়ি ফিরছে, বা যারা বিভিন্ন কাজে বাইরে বেরিয়েছিল তারা যে যার মতো বাড়িতে ফিরছে, যাদের নাইট ডিউটি নেই। তো এই যে বাড়িতে ফেরা, মানে অফিস থেকে বাড়িতে ফেরা মানে একটা রিল্যাক্সেশন বলা হয়, কিন্তু এই যে অফিস এবং বাড়ির যে ব্যালেন্স, মানে এখনকার দিনে যে ধরনের কাজের চাপ সব দিকে, তো সেইখানে এই যে ওয়ার্কিং প্লেসে কাজের স্ট্রেস, এইটা এবং ফ্যামিলি ব্যালেন্স করবে কিভাবে এই সময় অনুষ্ঠানটা যারা শুনছেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এইটাই হচ্ছে মেন কথা। তো এখন এই যে চাপ ব্যাপারটা যদি বলেন না, আমরা কিন্তু সত্যি কথা বলতে কি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকেই চাপের মধ্যে আছি। আচ্ছা, আমরা যখন ফিটাস ছিলাম তখন আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে এক ধরনের ফ্লুইড আছে মায়ের পেটের মধ্যে, তার মধ্যে ভাসতাম, সেটা কিন্তু আমাদের উপরে চাপ দিত। আবার আমরা যারা স্কুবা ডাইভিং করেছি তা আমরা জানি যে সমুদ্রের জলে ডুব দিলে জল কতখানি চাপ দেয়। এই যে আমরা প্রতিদিন বেঁচে আছি, অ্যাটমসফিয়ার, এই যে আমাদের চারিদিককার বাতাস, এটা কিন্তু আমাদের উপরে 14.7 PSI পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, এটা কিন্তু চাপ দিচ্ছে। সুতরাং আমরা চাপ নিয়েই কিন্তু বেঁচে আছি। হ্যাঁ, সুতরাং অফিসের যে চাপ এবং ফ্যামিলির যে চাপ, এই যে ব্যালেন্স করার এই ব্যাপারটা, এটা কিছুটা নির্ভর করে যে আমি কিছুটা আমি কতটা প্রায়োরিটাইজ করছি ব্যাপারটাকে, বা কতটা কম্পার্টমেন্টালাইজ করছি ব্যাপারটাকে। হ্যাঁ, দেখুন অফিস তো আমাদেরকে করতেই হবে,
অফিস না করলে তো পেট চলবে না, পরিষ্কার কথা। তো অফিসের যে অনেক রকম সমস্যা থাকবে, কিন্তু এটাও আমাকে ভাবতে হবে যে আমার পরিবারটাও কিন্তু আমার কাছে অফিসের মতো সমান গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, সেখানে আমার স্ত্রী আছেন, সেখানে আমার মা বাবা আছেন, সেখানে আমার সন্তান আছে। হ্যাঁ, সুতরাং দুটো দিককে ব্যালেন্স করা, মানে আমরা যেটা সবচেয়ে বড় ভুল যেটা করি না, অফিসের প্রবলেমকে আমরা বাড়িতে নিয়ে চলে আসি। এইটা একটা সবচেয়ে বড়, অফিসের বস কি বললেন তার একটা রেশ, মানে অফিস থেকে ফেরার পরও মানে বাড়িতে এসে থাকলে হয়তো বাচ্চারা জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে আমার জন্য কি নিয়ে এসছো ভালো খাবার জিনিস, হ্যাঁ এই তুই ওদিকটা চলে যেত, হ্যাঁ তোর সঙ্গে আমি আর কথা বলবো না, আমার মনটা ভালো নেই, বুঝতে পারছিস না? তো এই যে ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে না একটা ওয়ার্কিং সেট টাইম, মানে স্টার্ট টাইম এবং এন্ড টাইম, এটা কিন্তু ফিক্স করতে হবে। যে আমি কাজটা এই সময় থেকে এই সময় পর্যন্ত করব, তার বাইরে আমি করব না। তারপরে আমি আমার সমস্ত ইমেল বা ওই রিলেটেড ওয়ার্ক রিলেটেড যে কোনো জিনিস আর কি, যেগুলো আমার কাছে আসবে সেগুলো কিন্তু আমি রিসিভ করব না বাড়িতে আসার পরে। আমি তখন শুধুমাত্র পরিবারকেই সময় দেব। এই জিনিসটা কিন্তু খুব প্রায়োরিটাইজ করতে হবে, এবং কর্মক্ষেত্রে কোনো সমস্যাকে বাড়িতে আনা যাবে না, এটা একটা খুব বড় ব্যাপার। আর যেটা করা উচিত, যেটা ওয়ার্ক প্লেসে তো সমস্যা থাকবেই, সেখানে যারা আমার সহকর্মী তাদের সঙ্গে যাতে আমি খুব সুন্দরভাবে মিলেমিশে চলতে পারি, সেটা কিন্তু করতে হবে। মাঝে মাঝে ওয়ার্ক থেকে ব্রেক নিতে হবে সেখানে। হ্যাঁ, মানে আমি ধরুন না, অধিকাংশ সময় এখন কম্পিউটারে কাজ সবার, যে আমাদের একটা রুলই আছে 20-20-20 রুল, মানে 20 মিনিট আমি কম্পিউটারের কাজ করব, তারপরে 20 সেকেন্ডের জন্য 20 ফুট ডিস্টেন্সে আমি তাকাবো, যাতে আমার আই স্ট্রেন না হয়। হ্যাঁ, এটা একটা খুব বড় ব্যাপার। বা ধরুন অফিসের মধ্যে যদি কোনো আরেকটা জিনিস, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাকে না কমিউনিকেট করতে হবে। আমার হয়তো অফিসের কোনো কাজে আমি খুব ওভারওয়েলমড, হ্যাঁ, কিন্তু আমি সবসময় এত বেশি লয়াল যে আমি আমার বসকে আমি কিছু বলছি না। হ্যাঁ, বসকে কিন্তু জানাতে হবে যে আমি খুব ওভারবার্ডেন মনে হচ্ছে আমাকে নিজেকে। হ্যাঁ, এবং সব কাজেই হ্যাঁ বললে হবে না, কিছু কিছু ক্ষেত্রে না বলতেও শিখতে হবে। এই না বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় বেশি লয়াল হতে গিয়ে বা বসের গুডবুকে থাকতে গিয়ে যা বলছে সব কিছুই মেনে নিচ্ছি, যার ফলে খুব ওভারওয়েলমড হয়ে যাচ্ছি। এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। যে প্রশ্নটা দিয়ে এর রেশ রেখে যাব, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, বসের সঙ্গে সুসম্পর্ক। একজন মনোবিদ হিসেবে কোনো রোগী যদি আপনার কাছে যান, গিয়ে বলেন যে আমি অফিসে সকলের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারছি না, আপনি তাকে কি পরামর্শ দেবেন? এবং সেটা নিয়ে কিভাবে সে বস একটা স্ট্রেস নিয়ে নিচ্ছে। কিভাবে বস এবং সহকর্মী এই দুজনকেই এক কথায় খুব সুন্দর করে হাতে রাখা যায়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, অনেক সময় একজন অফিসে ধরুন যদি 100 লোক কাজ করে, একই বসের আন্ডারে 100 জন কাজ করছে, কিন্তু দুজনের পার্টিকুলার হয়তো বেশি অসুবিধা হচ্ছে, সবার কিন্তু হচ্ছে না, বাকি 98 জনের কিন্তু হচ্ছে না। এখন ভাবতে হবে যে এই দুজনের কেন হচ্ছে। অনেক সময়তেই দেখা যায় যে কোনো মানুষের মধ্যে না ডিসফাংশনাল পার্সোনালিটি ট্রেটস থাকে, তাদের ভেতরে আগে থেকেই মানে একটা বারুদের স্তূপ আছে আর কি। সেখানে বসের কোনো কথা বা সেখানে হয়তো একটা দেশলাই কাঠির স্ফুলিঙ্গর কাজ করলো, যার ফলে তারা খুব বেশি রিয়াক্ট করলো, বাকিরা কিন্তু করছে না। তো আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি প্রথমেই দেখবো তার মানসিক স্বাস্থ্যকে আমি অ্যাসেস করব আর কি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দেখবো যে তিনি কতটা মানসিকভাবে মানসিক চাপ নেওয়ার তার ক্ষমতা কতটুকু, তার কোনো ডিসফাংশনাল পার্সোনালিটি ট্রেটস আছে কি না, বা আন্ডারলাইন কোনো তার ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের কোনো সমস্যা আছে কি না, তার ফ্যামিলিতে কোনো মানসিক রোগের ইতিহাস আছে কি না, এই সব কিছু বিচার করে তারপর আমি কিন্তু সিদ্ধান্ত নেব। আমি সবসময় কিন্তু বসকে দোষী সাব্যস্ত করে দেব না, যে এরকম আচরণ করেছে বলেই বস, মেবি যে বসেরও কোনো সমস্যা থাকতে পারে, মানসিক অসুখ থাকতে পারে। হ্যাঁ, কিন্তু যেহেতু আপনি এখানে অফিসের যিনি অধস্তন কর্মচারী তার কথা বলছেন, আমি তার মেন্টাল হেলথটাকে পুরোপুরি অ্যাসেস করার চেষ্টা করব, এবং সেই অনুসারে অ্যাকর্ডিংলি আমি তাকে ব্যবস্থা নেব। অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে না অনেক রকম কগনিটিভ ডিস্টরশনস বলে একটা জিনিস থাকে, সেই কগনিটিভ ডিস্টরশনসগুলোর জন্য, যেমন ওভার জেনারেলাইজেশন, ক্যাটাস্ট্রোফাইজিং, মানে একটা সামান্য ঘটনা তিল থেকে তাল, তাল থেকে তরমুজ করে দিল সে, হ্যাঁ, যেটা অন্যরা কিন্তু করছে না। যার ফলে এই ধরনের বা ফ্যালাসি অফ ফেয়ারনেস বলে একটা কগনিটিভ ডিস্টরশন আছে, যে সব কিছুই মানে যেন ফেয়ার হয়, আমার সব কিছুই যেন বস যেন আমার সঙ্গে প্রতিদিনই ভালো ব্যবহার করে। হ্যাঁ, এমনও তো হতে পারে বস হয়তো সেদিন তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে তার কারণে, হ্যাঁ, হয়তো এমন করছে। তো এই ধরনের ওভার জেনারেলাইজ করে সে, এগুলোকে আমরা বলি কগনিটিভ ডিস্টরশনস। আমাদের বিভিন্ন থেরাপি আছে, বিশেষ করে একটা আছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সেটা দিয়ে আমরা এই কগনিটিভ ডিস্টরশনসগুলোকে অ্যাড্রেস করলে অনেক সময়তেই বা প্রয়োজন হলে তাকে আমরা ওষুধ দেব, দিলে
আমরা আশা করি তাকে আবার একটা সুস্থ কর্মজীবনে ফেরত দিতে পারবো। আচ্ছা, এই যে ধরুন আমাদের যে ওয়ার্কিং লাইফ বা আমরা যে অফিসে সহকর্মীদের সাথে একটা প্রতিযোগিতা, যে কে ভালো করতে পারছে সেই অনুযায়ী একটা প্রমোশনের ব্যাপার থাকে বা সবকিছু থাকে, তো এই প্রতিযোগিতাটা কি মানে সত্যি খুব দরকার জীবনে? মানে আমি বলছি সেটা করতে গিয়ে দেখা যায় ঘুম চলে যাচ্ছে, সে একদম সবকিছু ঘেঁটে যাচ্ছে যাকে বলা হয়, তো সেইটা কিরম ভাবে হ্যান্ডেল করা উচিত? না দেখুন, প্রতিযোগিতা তো থাকবেই, তবে সেটা যেন সুস্থ প্রতিযোগিতা হয়, হেলদি কম্পিটিশন থাকবে। এমন কোনো প্রতিযোগিতার মধ্যে আমি নিজেকে নিয়ে যাব না যেটা র্যাট রেসে, মানে আপনি র্যাট রেসে গেলেন মানে আপনি জিতলেও কিন্তু আপনি র্যাটই থাকলেন, ঠিক আছে? সুতরাং আমি এমনভাবে প্রতিযোগিতায় যাব না যাতে আমার নিজে আমি কোনো একটা মানসিক রোগের বা এর শিকার হয়ে যাই। আমার মধ্যে যেন একটা রিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে। আমি যদি সবসময় অন্যদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি, সবার তো ক্ষমতা একরকম নয়, হ্যাঁ, কিন্তু আমি যদি সবসময় আমার মানে স্ট্যান্ডার্ডটাকে খুব হাই লেভেলে সেট করি, যেখানে আমার রিয়ালিস্টিক এক্সপেকটেশান নেই আমার সম্পর্কে, সেখানে আমি যদি কোনো ফেলিওর হই তখন তো আমার মনের উপরে একটা চাপ তৈরি হবেই। হ্যাঁ, তো এই জন্যে আমরা নিশ্চয়ই বড় হওয়ার জন্য নিজেকে গোল সেট করব, কিন্তু সেটা যেন রিয়ালিস্টিক হয়, সেটা যেন আমার যে নিজের ক্ষমতা তার সঙ্গে প্রপোর্শনেটলি হয়। ডিসপ্রপোর্শনেটলি হলেই তখন এই সমস্যাগুলো হয়। সুতরাং সুস্থ প্রতিযোগিতা থাকাটা তো জরুরি, সেটা না থাকলে তো আমরা বড় হতেই এবং পারবো না। সেটাতে যদি ধরুন কোনো জায়গায় ফেলিওর হয় দেখা যায়, সেইটা নিয়ে দেখা যায় যে অনেকে না ডিপ্রেশনে চলে গেল, যে আমি এত দিলাম 100% দিলাম আমার, কিন্তু আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারলাম না। হ্যাঁ, এটা এখনকার দিনে খুব হয়, কারণ এখনকার দেখুন আজকে যে ছেলেটি অফিসে চাকরি করছে সে তো একসময় বাচ্চা ছিল। এই যে বড় হওয়া, আপব্রিঙ্গিং, হ্যাঁ, তার প্যারেন্টিং কেমন ছিল, হ্যাঁ, আসলে এরা ছোটবেলা থেকেই কোনো হারতে শেখেনি, সবসময় জিতে এসছে। হ্যাঁ, হারাটাও যে জীবনের মানে জেতার পাশাপাশি হারাটাও যে একটা পার্ট। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ফুটবল খেলতাম, দুটো দলের মধ্যে একটা দলে হয়তো গেলাম, সে দলটা হয়তো হেরে গেল, তো আমরা ভাবলাম যে আমরা খারাপ খেলেছি বলেই আমরা হেরে গেলাম। কেউ একটা হারবে, কেউ একটা জিতবে, একদম এটাই প্রকৃতির নিয়ম। তো সেই জিনিসটা না এখনকার বাচ্চারা না একদম মানে মানতে পারে না, হারাটা একদম মানতে পারে না। ওরা শুধু জানে সারা জীবন আমি মানে পেয়ে এসছি, পাবো, হ্যাঁ, আমাকে জিতবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সফল হতেই হবে। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। এই যে হারতে না শেখার অভ্যাসটা না থাকাই না এই আজকের দিনের এই সব সমস্যাগুলোর মেন কারণ। সেই একটা গান আছে কিশোর কুমারের, যে পাওয়ার আনন্দ লুকিয়ে আছে না পাওয়ার মাঝে। তো এই যে সবসময় পেয়ে পেয়ে এখনকার বাবা মারও মানে বাচ্চারা সেই যদি আকাশের চাঁদ চায় পারলে সেটাও দেন আর কি। হ্যাঁ, তো এই যে খুব সহজলভ্যতা, এই সহজলভ্যতা থেকেই বাচ্চারা বুঝতে পারে না যে মানে কোনো জিনিস মানে কষ্ট করে পাওয়ার মধ্যে যে কি আনন্দ সেটা তারা জানে না, এবং তারা হারতেও শেখে না। হ্যাঁ, যার ফলেই তারা একটু কোনো জায়গায় হেরে গেলেই তারা সেই হারটাকে আর নিতে পারে না। এটাই হচ্ছে সমস্যা। এটা প্যারেন্টিং এর দিক থেকে আসছে সে কথা। সরাসরি কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, নমস্কার মনীষাদি। বলুন শঙ্কর বাবু, বলুন। হ্যাঁ, ধন্যবাদ মনীষাদিকে আর ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি ছাড়াও না অনুষ্ঠানে মৌসুমীদি বলেও একজন আছেন। মৌসুমীকে আপনি আগের ঘন্টা তো রেকগনাইজ করেননি। মৌসুমী কিন্তু আমাকে এবার প্রচন্ড রেগে গিয়ে বার করে দেবে স্টুডিও থেকে। মৌসুমীদিকে নমস্কার জানাচ্ছি, কারণ মনীষাদি তো বিশেষ করে চিনতে পারলে আমার নামটা কোথায় বল, তাই জন্য আপনাকে মনীষাদি কেন, মৌসুমীদি বা বাকি যারা করে সবাই চেনে, আপনি বলুন প্রশ্নটা বলুন। আচ্ছা, ধন্যবাদ মৌসুমীদিকে। আর ডাক্তারবাবুকে আমার একটা প্রশ্ন আছে, যারা হয়তো স্কুল ছাত্রী তারা দেখা যাচ্ছে বর্তমানে পারিবারিক চাপে অনেক সময় পড়াশোনা করে বাড়িতে শিখছে, মাস্টার হয়তো পড়তে দেখা তারা মানসিক চিন্তা করে যে আমি এত পড়ছি, 2টো ক্লাস তো পাস করে গেছি, 3 নম্বর ক্লাসে ওঠার সময় যে আমার এক্সাম চলবে, এই সময় থেকে আমি কি বর্তমানে কি ঠিক মতো লিখতে পারবো, আমি কি পাস করতে পারবো, সেটা নিয়ে মানসিক চিন্তাকে বাড়িতে খুব টেনশন করে, পড়া করে প্রচন্ড চিন্তা ভাবনা ধরিয়ে দেয়। এইটার জন্য বললে খুব ভালো হয়। শুনতে থাকুন। হ্যাঁ, এটাকে আমরা বলি, আমাদের পরিভাষায় আমরা বলি এক্সাম ফোবিয়া। হ্যাঁ, পরীক্ষা ভীতি আর কি, ঠিক আছে? এখানে না মানে অনেকাংশেই আজকালকার বাবা মায়েরা তাদের সন্তানদের ওপরে এক্সপেকটেশন লেভেলটা না খুব হাই। মানে তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে বা তোমাকে 100তে 100 পেতেই হবে, এই ব্যাপারগুলো না আজকালকার মা বাবারাও ভীষণভাবে বাচ্চাদের উপরে মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, যার ফলে বাচ্চারাও খুব চাপের মধ্যে থাকে, এবং ওরা এমনিতেও তো ওদের শৈশব এখন বলতে গেলে চুরি হয়ে গেছে, শুধুমাত্র পড়াশুনো ছাড়া ওরা
এখন পাড়ায় খেলার মাঠ নেই, মানুষের সঙ্গে মেলামেশার অত সুযোগ নেই, এখন জয়েন্ট ফ্যামিলি নেই, নিউক্লিয়ার ফ্যামিলিতে ওরা একা একাই মানুষ হচ্ছে, সুতরাং ওরাও একটা চাপে থাকে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে যেটা বলা উচিত বাচ্চাদের যে দেখো জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা। হ্যাঁ, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, এরকম পরীক্ষা তো জীবনে বহু দেবে, আর এই জীবনের প্রতিটা মুহূর্তই হচ্ছে একটা পরীক্ষা। জীবনের পথটা তো সোজা নয়, মানে অনেক কষ্টসৃষ্ট, মানে অনেক এই কাটা বেছানো জীবনের পথ। সুতরাং এইটাকে তোমাকে খুব মানে ধৈর্যের সাথে আস্তে আস্তে পেরোতে হবে আর কি। সুতরাং একটা পরীক্ষা ভালো হলো কি মন্দ হলো তার উপরেই তোমার জীবন নির্ভর করবে না। হ্যাঁ, পরীক্ষাটাকে একটা খুব সহজভাবে মানে নিতে বলতে হবে। এসবের পরেও অনেকের সমস্যা হয়, যদি সেরকম সমস্যা হয়, এক্সাম ফোবিয়াটা যদি খুব বেশি সমস্যা হয়, তাহলে আপনাকে কোনো নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা তাকে কাউন্সেলিং করে বা প্রয়োজন হলে ওষুধ দিয়ে সেটাকে দেখবো আর কি। হ্যাঁ, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। এক্সাম ফোবিয়াতে ফিরবো, আবারও বাচ্চাদের পড়াশোনা নিয়ে ফিরবো। তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা, অফিসের পলিটিক্স, অফিস পলিটিক্স কতটা স্ট্রেস ফেলে, সেখান থেকে বেরোবো কি করে? দেখুন, অফিসের আপনি একটা কথা আছে, আপনি পরিস্থিতির ওপরে কিন্তু আপনার নিয়ন্ত্রণ নেই। আপনার যেটা নিয়ন্ত্রণ আছে সেটা আপনার মনস্থিতির ওপরে। আপনি বাইরে কি হবে সেটার উপরে কিন্তু আপনি অফিসের পলিটিক্স আপনাকে খুব সমস্যায় ফেলতে পারে, কিন্তু আপনি শত ভেবেও কিন্তু সেই পলিটিক্সকে কিছু করতে পারবেন না। তাহলে আপনি নিজেকে কিভাবে সেই পলিটিক্সের মধ্যে নিজেকে কিভাবে মানে স্থিতধীর রাখবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। সেটার জন্য আপনার নিজের ভেতরে রেজিলিয়েন্স গ্রো করাতে হবে আর কি। রেজিলিয়েন্স গ্রো করার একটা মেন পদ্ধতি হলো মেডিটেশন, যেগুলোতে আমরা আসবো পরে। বা আমি এই যে স্ট্রেসফুল যে লাইফ, সেটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব, সেটাকে কিন্তু একদিনের এর কোনো কুইক ফিক্স নেই। আপনাকে নিজেকে মেডিটেট করে বা নিজে এক্সারসাইজ করে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখে এই ব্যাপারগুলো করতে হবে। অফিস পলিটিক্স কিন্তু চিরকাল ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমি সেই পলিটিক্সে কতখানি রিয়্যাক্ট করছি সেটাই হচ্ছে ব্যাপার। আমাকে রিয়্যাক্ট করলে বেশি হবে না, আমি রেসপন্ড করব, কিন্তু আমি রিয়্যাক্ট বেশি করব না। মানে যদি আমাদের ব্রেনটাকে আমরা দেখি না, আমাদের ব্রেনে দুটো মেন পার্ট আছে। একটা হচ্ছে লিম্বিক ব্রেন, যেটা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে আমাদের এই মাথার সামনের দিকে, যেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের লজিক নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন এই মানে লিম্বিক ব্রেনের দাস হয়ে যাই আর কি, তখন আমরা খুব বেশি রিয়্যাক্ট করি। মানে আমাদের তখন লজিক থাকে না। দুটো ব্রেন কিন্তু একসঙ্গে কাজ করতে পারবে না, এটা একটা সি সয়ের মতো। যখন লজিক্যাল ব্রেন ভালো কাজ করবে তখন ইমোশনাল ব্রেন আপনার কাজ করবে না ভালো, আবার যখন ইমোশনাল ব্রেন কাজ করবে তখন লজিক্যাল ব্রেন কাজ করবে না। সুতরাং বস আমাকে একটা কিছু বলে দিল, আমি সাংঘাতিক রকম রিয়্যাক্ট করে ফেললাম, তার একটা আফটার ম্যাথ খুব খারাপ হলো। হ্যাঁ, আমি পরদিন অফিস হচ্ছে আমাদের বলতে গেলে সেকেন্ড হোম, সেখানে আমরা মানে দিনের অধিকাংশ সময় কাটাই। সেখানটাকে যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে আমার সব কিছুই ডিসরাপ্টেড হবে, আমার ফ্যামিলি লাইফের ওপরেও তার প্রভাব পড়তে পারে। হ্যাঁ, সুতরাং এই যে লিম্বিক ব্রেন এবং আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, এই দুটো যাতে ভারসাম্য থাকে, তার জন্যই আমাদেরকে এই বিভিন্ন রকম মেজার নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রেগুলার মেডিটেশন, এক্সারসাইজ, এসবগুলো করে নিজের মেন্টাল প্ল্যাসিডিটিটাকে বাড়াতে হবে, তবেই আমরা ওগুলোকে হ্যান্ডেল করতে পারবো। যারা সবে টিউন করলেন তাদের জন্য আরো একবার বলে দিই, মনের যত্ন নেওয়া নিয়ে কথা হচ্ছে, কেননা খুব সামনেই আসছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। তাই মনোরোগ বিশেষজ্ঞ এবং ফ্যাকাল্টি, মনোরোগ বিভাগ, কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটালের আজকের মনোরোগ বিশেষজ্ঞ আর কি আছেন আমাদের সাথে, ডক্টর সৈকত বৈদ্য, এবং তাকে পেয়েছি আমরা, এবং আমরা শুধু নয়, আপনিও পেয়েছেন। মানে পাবেন, কিভাবে পাবেন? ফোন করে 22488085 এই নাম্বার আমাদের, 22488085। এছাড়া 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, এবং ফেসবুক লাইভে পেতে পারেন আমাদের। ফেসবুক লাইভে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ অথবা আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে, দুটি ফেসবুক পেজ থেকে একযোগে লাইভ হচ্ছে, সেখানে এসেও আপনার প্রশ্ন জানাতে পারেন। যে প্রশ্নে ছিলাম আমরা, অফিস পলিটিক্স সামলালাম, অফিসের বস সামলালাম, সহকর্মী সামলালাম, এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি কিছুতেই অফিস থেকে সময়ে বাড়ি ফিরতে পারছি না, অফিসের কাজ বাড়িতে বয়ে আনতে হচ্ছে, এবং এই যে টাইম ম্যানেজমেন্ট করতে না পারা, এই অভিযোগ কিন্তু অনেকেই করেন যে আমি অফিস থেকে সময়ে বেরোতে পারছি না, এত কাজ আমার শেষ হচ্ছে না, অফিস যেতে আর পরের দিন ভালো লাগছে না প্রেশারের জন্য কাজের।
কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব? হ্যাঁ, টাইমটা দেখুন, এখন আমেরিকার প্রেসিডেন্টের জন্য 24 ঘন্টায় দিন রাত, আবার আমার আপনার জন্য 24 ঘন্টায় দিন রাত। আমাদের টাইম ম্যানেজমেন্টের যে সমস্যাটা হয়, আমরা ঠিকমতো যে কথা আগে আমি বলছিলাম যে প্রায়োরিটাইজ করা বা কম্পার্টমেন্টালাইজ করা, এই ব্যাপারটা কিন্তু আমরা করি না। আমরা একটা কাজ যখন করি, আমরা একটা অটো পাইলট মোডে চলে যাই, করছি তো করছি, কিন্তু আমাকে আগামী 2 দিন পরে যে কাজটা করতে হবে সেই প্ল্যানিংটা কিন্তু এখনই করে রাখতে হবে। এই জিনিসটা, কারণ আমরা একে বলি টাইম বক্সিং, মানে একটা আমি কি করব না করব সেটা গুরুত্ব বুঝে সেটাকে হায়ারার্কি ওয়াইজ সাজিয়ে নিতে হবে, যে এইটার পরে আমি এইটা করব, এইটার পরে এইটা করব। এইভাবে যদি আমরা সাজিয়ে নিই, হ্যাঁ, এবং আমরা যেগুলো আমাকে 2 দিন পরে করতে হবে সেগুলো যদি আমি আগে থেকেই প্ল্যান করে রাখি, আমাদের এই প্ল্যানিংয়ের অভাব থেকেই না সাধারণত ওই জিনিসগুলো হয়। আমরা একসময় খুব বেশি কাজ করি, আবার দেখা গেল যে এত বেশি কাজ করে খুব এক্সস্টেড লাগলো, আমি পরপর 2 দিন আর ঠিকমতো কাজই করলাম না, যার ফলে সেই কাজগুলো জমে গেল। এই ধরনের ব্যাপারগুলো থেকে এই সমস্যা হয়। তো আমরা যদি প্রিভিয়াস প্ল্যানিংটাকে আরও খুব কম্প্যাক্ট করতে পারি এবং কম্পার্টমেন্টালাইজ এবং প্রায়োরিটাইজ করতে পারি, আমাদের কাজগুলোকে ছোট ছোট চাঙ্কে চাঙ্কে ভেঙে যদি আমরা কাজগুলোকে করতে পারি, তাহলে আমরা অনেকটাই এই ব্যাপারে মানে সহায়তা পাবো বা সমস্যাটা আমাদের কমবে। আচ্ছা, ফোনে আছে একজন। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন আমি চন্দ্রচন্দ্র বলছি, আমার বোন। বলুন। আমি ডক্টর বৈদ্যের কাছে একটা কথা জানতে চাই, প্রশ্ন না বলে আমার জানার ইচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যেমন লিভার, স্টমাকের অবস্থান আছে, তেমনি মন, এই যে মনের যে অবস্থা, মনের কোথায় অবস্থান বা তার কাজ কি, মন কি করে, মন না থাকলে কি হয়, তার গন্ধ, রূপ, বর্ণ, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন তাহলে আমার অন্তত ব্যক্তিগত কোন অর্গানকে মন বলা হয়, শুনতে থাকুন। খুব ভালো প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। হ্যাঁ, তো এই যে দেখুন, এই যে মনকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। হ্যাঁ, আমরা মানে মন ইন্দ্রিয় গ্রাহ্য নয় আর কি, চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, কোনো কিছু করা যায় না। হ্যাঁ, তাহলে মন কোথায় থাকে? এখন যেটা বলা হয় যে দ্য মাইন্ড ইজ নো হায়ার। হ্যাঁ, আমরা এমবডিড মাইন্ড এখন বলা হয়, মানে আমাদের শরীরের প্রত্যেকটা সেলের ভেতরেই কিন্তু মন আছে। হ্যাঁ, আমাদের শরীরের প্রত্যেকটা সেলে, মানে একসময় রজার পেনরোজ বলে একজন নিউরোসার্জন, উনি একটা বই লিখেছিলেন। হ্যাঁ, উনি বইতে লিখেছিলেন যে মনটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে থাকে, কিন্তু মৃত্যুর ঠিক আগে উনি স্বীকার করে গেছিলেন যে আমি এক্স্যাক্টলি জানি না যে মন কোথায় থাকে। এখন আমরাও সেই অর্থে এখনও মনের অস্তিত্ব কোথায় সেটা আমরা বলতে পারি না। কবি যেমন বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন একটা জায়গায় যে মন ওরে মন তুমি কোন সাধনার ধন, পাই না তোমায় পাই না শুধু খুঁজি সারাক্ষণ। মানে রবি ঠাকুরের মতো লোকও মনকে চিরকাল খুঁজে গেছেন কিন্তু পাননি। তো এখন আমাদের সায়েন্স যেটা বলছে যে মন ব্রেনের মধ্যে নেই, শুধু মন এমবডিড, মানে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে মন আছে আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে লেটেস্ট কনসেপ্ট। বেশ, ফোনে কে আছেন সরাসরি? কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কুনা যেটা কি বলছি, হাওড়া কুনা থেকে। বলুন। হ্যাঁ, আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন এবং 33-34 বছর ধরে আমি বাড়িতে একভাবে বসে আছি। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমিতে ট্রেনিং করার পরে খুব হীনমন্যতায় ভুগছি যে সবাই চিন্তা কত এগিয়ে গেছে, কত কি করতে। আপনার প্রশ্নটা কি আজকের? হ্যাঁ, আপনার আজকের প্রশ্নটা কি? হ্যাঁ, আমার আজকের প্রশ্নটা আজকে এটাই যে আমি খুব হীনমন্যতায় ভুগি যে কি করে আমি হীনমন্যতা দূর করতে পারি এবং কি করে আমি হাঁটাচলা করে আমি কাজকর্ম করে নিজেকে স্বনির্ভর করতে পারি এবং অপরে ওরা যা করতে হবে তা করতে পারছি। এই যে মানসিক যন্ত্রণার জায়গা থেকে আমি নিজেকে বেরোতে পারি কিভাবে এবং আমি কি করে ডিপ্রেশন মুক্ত থাকতে পারি। শুনতে থাকুন। আমাদের পুরনো কলার, তিনি বহু বছর ধরেই এই সমস্যাতে ভুগছেন আমরা জানি, যদি একটু তাকে সমাধানের পথ। শুনুন, আপনার চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আপনার সম্ভবত একটু মানে আপনার সিমটমগুলো শুনে যেটা মনে হলো যে আপনার হয়তো একটু ডিপ্রেশন হচ্ছে আর কি। ঠিক আছে, সুতরাং আপনার চিন্তা করার কিছুই নেই। এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। আপনি আপনার যে কোনো সরকারি মেডিকেল কলেজে আপনি যদি মনোরোগ বিভাগের আউটডোরে চলে আসেন, বা আমি কলকাতা মেডিকেল কলেজে আছি, সেখানকার মনোরোগ বিভাগের আউটডোরে যদি আপনি চলে আসেন, অনেক সুন্দর সুন্দর ওষুধ বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, সাইড এফেক্ট খুবই কম। আমরা আপনাকে নিশ্চয়ই হেল্প করতে পারবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে। আচ্ছা, এই যে ধরুন এখন ওয়ার্ক ফ্রম হোম,
এইটা তো কোভিডের পর থেকেই প্রায় বেশ সবার ঘরে ঘরে। তো এই যে ওয়ার্ক ফ্রম হোমে কি কাজের স্ট্রেস আরো বেড়ে গেছে, মানে বাড়িতে এই সময়টা আরো বেশি দিতে হচ্ছে, বা এই কাজ এবং বাড়ি দুটো একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তো এটা থেকে স্ট্রেস আরো বাড়ছে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। তো দেখুন, অফিসটা তো শুধু অফিস নয়, ওখানে অফিসে গেলে অনেক কলিগদের সঙ্গে মেলামেশা হয়, মনের ভাবের আদান প্রদান হয়। হ্যাঁ, সেটা একটা খুব বড় ব্যাপার। এই যে সোশ্যালাইজেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। তো আমরা মানে সেই মানুষের জন্য, জীবনের জন্য ভূপেন হাজারিকা সেই বিখ্যাত গান। সুতরাং আমি যখন ওয়ার্ক ফ্রম হোম করছি তখন আমি একদম সত্যি কথা বলতে কি গৃহবন্দী হয়ে যাচ্ছি। এবং আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, তারা একটা ঘর তারা একদম ডেডিকেটেডলি রেখেছে ওই সময়। তার হয়তো ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে গিয়ে হাজির হলো, বাবা তখন ল্যাপটপে কোনো প্রজেক্টের কাজ করছে, যে বাবা তুই একটু বাইরে যা, তুই এখন অফিসের কলে আছি আমি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিল। তো এই যে ব্যাপারটা না, এটা কিন্তু এটা মনে হয় মনের উপরে এর যথেষ্ট প্রভাবই থাকবে এই ব্যাপারটা, যদি এটা খুব প্রলংড ওয়েতে হয়। কারণ মানুষের এই যে সোশ্যালাইজেশন, অফিস যাওয়া আসার মধ্যে যে একটা কিছুটা এক্সারসাইজও তো হয়। হ্যাঁ, এক্সারসাইজ হলে আমাদের ব্রেনের সেরোটোনিন বাড়ে। এই যে আমরা দৌড়ে বাস ধরি বা দৌড়ে মেট্রোটা ধরলাম, হ্যাঁ, বা অফিসের লিফটটা হয়তো খারাপ, আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে প্যাসিভলি আমাদের এক্সারসাইজ হচ্ছে। তো সেটা আমাদের ব্রেনে বিভিন্ন সেরোটোনিন বা এন্ডরফিন এসব জিনিসগুলো বাড়ায়, যার ফলে একটা মানে ফিল গুড ফ্যাক্টর তৈরি হয়। সেটাই যদি বলেন এখানে একটুখানি আপনাকে আমি থামাচ্ছি। এই যে বললেন দৌড়ে মেট্রো ধরা, দৌড়ে ট্রেন ধরা, বা দৌড়ে বাস ধরা, বাসে বাদুর ঝোলা হওয়া, সেরোটোনিন বাড়ে। মানে আমি নিজে নিত্যযাত্রী, মেট্রো বা ট্রেন আমাদের একটা যখন এত দৌড়ে রোজ ট্রেন বা মেট্রো ধরতে হয় তখন তো বিরক্তি আসে, রোজ এই সকালের ছুট এরকম মনে হয়। দেখুন, এই মানে স্ট্রেস যে ব্যাপারটা না, স্ট্রেস দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইউ স্ট্রেস, একটা হচ্ছে ডিস্ট্রেস। কিছু স্ট্রেস কিন্তু আমাদের পক্ষে ভালো। একদিন দুদিন দৌড়ে আমি ট্রেন ধরলাম বা পরীক্ষার আগে আমার একটু টেনশন হলো, হ্যাঁ, দ্যাটস নর্মাল। কিন্তু সেটা যদি পারসিস্টেন্টলি হতে থাকে, ক্রনিক্যালি হতে থাকে, তাহলে কিন্তু মানে একটা কথাই আছে, হ্যাঁ, মানে সেই মানে এনি ভার্চু বিকামস এক্সেস বিকামস এ ভাইস। সুতরাং আপনার এই যে তিক্ত অভিজ্ঞতাটা আপনি বললেন, এটা খুব রেগুলারাইজেশনের একটা ফল। প্রতিদিনই আপনার এটা, একদিন দুদিন যদি আপনি দৌড়তেন কিন্তু কিছু মনে হতো না। হ্যাঁ, সুতরাং এই যে প্রতিদিনের যে লাইফের এই যে হ্যাসেল, এটা কিন্তু স্ট্রেস তৈরি করে, তার থেকে ক্ষতি হতে পারে। কিন্তু যদি আইসোলেটেড ওয়েতে আপনি একদিন দুদিন একটু করলেন, সেটা কিন্তু মন্দ কিছু হয় না। একদিন লিফট খারাপ হলে আমি যদি অফিসে সেই এটা হেঁটে উঠি, তাহলে কিন্তু সেটা ভালোই লাগে আর কি। সেই শরীরের দিক থেকে যদি আমি বিচার করি, শারীরিক এবং মানসিক দিক থেকে যদি আমি বিচার করি। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন যে ওনার একটা অফিস নিয়ে প্রশ্ন ছিল, সেটা আমাদের অফিসের আলোচনায় উনি পেয়ে গিয়েছেন উত্তর। এখন একটাই প্রশ্ন, বাড়িতে একজন নিকট আত্মীয় সারাক্ষণ নিজের মনে কথা বলছেন, ফলত অনুষ্ঠান শোনার সময়ও তার একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই যে নিজের মনে কথা বলা, এটা অনেকেরই এই অভ্যেস আছে, কি করণীয় বাড়ির লোকের? হ্যাঁ, এখানে প্রথমত জানতে হবে যে যিনি নিজের মনে কথা বলছেন তার অন্য কোনো সিমটমও কিছু আছে কিনা। যেমন অনেক সময় হয় যে তিনি হয়তো সামনে কোনো কিছু দেখতে পাচ্ছেন যেটা বাকিরা দেখতে পাচ্ছে না, অথবা তিনি কানে এমন কোনো জিনিস শুনছেন যেটা আশেপাশের লোক কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, এটা অনেক সময় আমরা একটা সাইকোসিসের লক্ষণ হিসেবে ভাবি, এবং অনেক সময় সিজোফ্রেনিয়া বলে একটা রোগ আছে, তাতে এইরকম এই সেলফ মার্টারিং বা এই ধরনের ব্যাপারগুলো থাকে। সেই ব্যাপারটা আছে কিনা সেটা খুব ভালো করে হিস্ট্রি নিয়ে তবে আমাদেরকে সেটা বুঝতে হবে আর কি। বেশ, আমাদের সুব্রত রঞ্জন দাস লিখেছেন, মন নিয়ে অনুষ্ঠান শুনছি, মন দিয়ে অনেক উপকৃত হচ্ছে আশা করব। আর এরপরে আরো অনেকে আছেন যারা কিন্তু অনুষ্ঠানটা শুনছেন, তাদের ভালো লাগছে। বিমল নস্কর অভিনন্দন জানিয়েছেন, আমাদের অনুষ্ঠানের সাথে তারা আছেন ফেসবুক লাইভে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সৈকত বৈদ্য, মনোরোগ বিশেষজ্ঞ, এবং তার থেকে আমরা কিন্তু জেনে নিচ্ছি বিভিন্ন ধরনের মনের কথা। মানে এবারে চলে যাব অফিস থেকে, যদি একটুখানি আমরা যাই যে এখনকার দিনে এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা দিক খুলে গেছে মানে এমন ভাবেই খুলে গেছে মনীষা, যে এই সোশ্যাল মিডিয়াতেই মানুষ বাঁচছে, তার ভালো থাকা খারাপ থাকা সবটাই খুব সোশ্যালি খুব ওপেন। এবং এই যে সোশ্যালি একটা ওপেন লাইফ মানুষ লিড করছে, তার মধ্যে বেশ কিছু কথা আমরা শুনতে পাচ্ছি। যেমন আগে একটা রিলেশনশিপ ছিল, এখন এসেছে বিভিন্ন রকম, এই রিলেশনশিপের নানা রকম তকমা এসেছে, সিচুয়েশনশিপ, তারপরে এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা শুনতে পাই। ফ্রেন্ডশিপটাকেও আমরা
ভেঙে দিয়েছি। ফ্রেন্ডশিপের মধ্যেও একটা প্যালশিপ এসেছে, এছাড়া এসছে মেটশিপ এসেছে। এই যে সম্পর্কের গঠনগুলো পাল্টে যাচ্ছে, একদম প্রত্যেকটা সম্পর্কের সমীকরণ পাল্টে যাচ্ছে। একদম কোথাও কি এগুলো স্ট্রেস বাড়াচ্ছে? মানে স্ট্রেসকে কমাতে গিয়ে আমরা আমাদের পৃথিবীটাকে আরো ছোট করে ফেলতে গিয়ে আমরা কি আরো স্ট্রেসের ভেতরে ঢুকে যাচ্ছি? একদমই তাই, মানে এটাকে বলতে পারেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন সেরকম অবস্থা আর কি সোশ্যাল মিডিয়া এখন হয়ে উঠেছে। তো যেটা আগে আমি বলি যে আগে যখন আমাদের ল্যান্ডলাইন ছিল না, তখন ফোনটা তারে বাঁধা থাকতো, আমরা মুক্ত ছিলাম। আর এখন মোবাইল হয়ে যাওয়াতে মোবাইল মুক্ত হয়েছে, কিন্তু আমরা বাধা পড়ে গেছি মোবাইলে। মানে মুঠো ফোন এখন মানে সেই মানে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো তার মুঠোর মধ্যে আমাদেরকে ভরে ফেলেছে আর কি। এখন এই ব্যাপারটা এখন ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় যে অসুবিধা যেটা, সেটা হচ্ছে এর একটা ডিপেন্ডেন্স। মানে এটা অনেকটা সেই হেরোইনের নেশা, অ্যালকোহলের নেশা, ঠিক যেরকম সেই রকমই কিন্তু সোশ্যাল মিডিয়া একটা অ্যাডিকশানের পর্যায়ে পৌঁছে গেছে আর কি। ঠিক আছে, তো আমরা যদি অ্যাডিকশানের ব্যাপারটাকে একটু ভাবি মানে নিউরোবায়োলজিক্যালি, তো আমাদের ব্রেনের মধ্যে একটা রিওয়ার্ড পাথওয়ে আছে আর কি। হ্যাঁ, সেখানে ডোপামিন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে, সেটা খুব মুখ্য ভূমিকা নেয়। এখন যে কোনো জিনিসে, যে কোনো ভালো লাগার জিনিসেই কিন্তু এই ডোপামিনটা বাড়ে। যেমন ধরুন আমরা যদি কেউ বই পড়তে, আমার নেশা আছে আমার বই পড়ার, আমার আঁকার নেশা আছে, হ্যাঁ, সব কিছুতেই ডোপামিন বেরোয়। মানে ডোপামিন হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা আমাদের ভালো লাগার অনুভূতি তৈরি করে। এখন আমরা না খুব আগে একটা খুব মানে কষ্টার্জিতভাবে ডোপামিনটা আর্ন করতে হতো। ধরুন আপনি সমুদ্র দেখবেন, আপনাকে অনেক দূরে গিয়ে সেই পুরীতে গিয়ে সমুদ্র দেখতে হতো। সেই মানে হার্ড আর্ন ডোপামিন, তার হ্যাপিনেসের মানে এটা ছিল অনেক বেশি এফেক্ট। কিন্তু এখন হচ্ছে আমরা সমুদ্রটা দেখছি ওই মোবাইলে বা সোশ্যাল মিডিয়ায়, দেখে ইমিডিয়েট একটা ডোপামিন সার্জের চেষ্টা করছি আর কি। আমরা সব কিছুতেই খুব ইমিডিয়েট, মানে একটা কথা আছে মানে ডিলেইং গ্র্যাটিফিকেশন বলে একটা কথা আছে সাইকিয়াট্রিতে। মানে আমার যদি এক্ষুনি একটা রসগোল্লা খাওয়ার ইচ্ছা হয়, আমি রসগোল্লাটা এখন খাবো না, আমি অনেকটা পরে খাবো, এটা আমি প্র্যাকটিস করব। কিন্তু এখন আমাদের সেই ধৈর্যটা নেই বলে আমরা ইমিডিয়েট আমরা ওটাকে বলি ডুমস স্ক্রলিং। মানে আমরা স্ক্রলের পর স্ক্রল করে যাচ্ছি, কোনোটাতেই আমাদের মানে মন ফিক্স হচ্ছে না। যেটা একটুখানি ভালো লাগছিল, সে রিলটা শেষ হয়ে গেল 30 মিনিটের জন্য, সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি চলে গেলাম। হ্যাঁ, একে বলে টাস্ক শিফটিং এফেক্ট আর কি। হ্যাঁ, যার ফলে আমাদের অ্যাটেনশনাল স্প্যানটা মানে বিভিন্ন মানে সবই তো, এটা তো কনজিউমারিজমের যুগ। তো কনজিউমারদের মানে যারা মানে কনজিউমার তৈরি করে, তাদের প্রধান উদ্দেশ্যই হলো আইডিয়াল কনজিউমার তৈরি করা আর কি। মানে আমি যদি আপনাকে কনজিউমার বানাতে পারি, তাহলে আপনাকে মানে তাদের সবচেয়ে বেশি লাভ। হ্যাঁ, সুতরাং আমরা কিছুটা মানে ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি এবং আমরা এর ভালো মন্দটা কিন্তু একদম বুঝছি না। আমরা শুধু একটা ইমিডিয়েট কজন লাইক দিল, কটা শেয়ার দিল, তার উপরে ভিত্তি করে আমরা নিজের ভালো থাকা বা মন্দ থাকাটা অ্যাসেস করার চেষ্টা করছি। এটা খুব ডিভাস্টেটিং আর কি। ঠিক আছে, মানে ধরুন আমি কদিন আগে এই পুজোর সময় একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, সেখানে আমরা মানে বড়রা এখানে সব থেকে আগে যেটা মোরাল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে ডাক্তাররাও বাইরে খান। হ্যাঁ, বাইরে মানে খেতে হয় আর কি। মানে আমাদের ভোজন রসিকদের সব শুনেও শান্তি। হ্যাঁ, তবে যতটা পারি চেষ্টা করি যে একটু মানে আবার আপনি মেডিকেল লাইনে যাচ্ছেন, ছেড়ে দিন, আপনি লাগাম ছাড়া না হতে আর কি, লাগাম ছাড়া না। এবার আমি খেতে গিয়ে দেখি যে বাচ্চাদেরকে একটা পাশের টেবিলে দেওয়া হলো, ঠিক আছে, এবার আমরা খাওয়াটা শুরু করেছি। হ্যাঁ, এবার আমরা তখন বাচ্চাদের দিকে তাকিয়ে দেখি ওদের প্লেটে খাবারগুলো সেইভাবে ইন্ট্যাক্ট রয়েছে। ওরা ব্যস্ত স্ন্যাপচ্যাটে ওই ছবিগুলো যেগুলো তুলছে খাবারের, সেইগুলো পোস্ট করতে আর কি। খাবার আমাদের তখন অর্ধেকটা প্রায় খাওয়াই হয়ে গেছে। তাহলে ভাবুন বাচ্চাদের মধ্যেও কতটা মানে এফেক্ট ফেলছে এই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো এটা একটা খুব ডিভাস্টেটিং দিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা অনেক বন্ধু তৈরি করছি, তারা সবাই ভার্চুয়াল ফ্রেন্ড। দূরের লোককে আমরা কাছে নিয়ে আসছি, কিন্তু আমার পাশে যে মানুষটা বসে আছে, মানে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 5 জন ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, 5 জনই মানে মোবাইল দেখায় ব্যস্ত, একে অপরের খোঁজ রাখে না। মানে দূরের মানুষকে কাছে করছি আর কাছের মানুষটাকে দূরে সরিয়ে দিচ্ছি আর কি। সবচেয়ে বড় মানে ক্ষতির দিক এটা। হ্যাঁ, সোশ্যাল স্ট্রেস শুধু তো সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মানে সোসাইটি নিজের কিছু স্ট্রেস আছে। একটি মেয়ে, তার হয়তো বিয়ে ভেঙে গেছে, তার হয়তো অনেক দিন বিয়ে হয়েছে, তারা সন্তান নেয়নি এখনো, সমাজের তাতেও মাথা ব্যথা। তার চাকরি, রাতে বাড়ি ফেরা, সমাজের তাতেও মাথা ব্যথা। সোশ্যাল স্ট্রেস তৈরি হয়
মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এবং ছেলেদেরও অনেক ক্ষেত্রে। বেকার ছেলে চাকরি পাচ্ছে না, কবে পাবে, প্রথম দেখা হলেই প্রথম প্রশ্ন তুমি এখন কি করছো। এই যে সোশ্যাল স্ট্রেস, এটা তো জীবনের অঙ্গ, কিন্তু এই সোশ্যাল স্ট্রেসকে মানুষ কমব্যাট করবে কি করে, মোকাবিলা করবে কিভাবে? দেখুন, এটা খুব মানে ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে আমরা ছোটবেলা থেকে বাবা মারা আমাদের শেখান যে হাতের লেখাটা তুই কিভাবে ভালো করবি, হ্যাঁ, কিভাবে প্র্যাকটিস করলে তোর অঙ্কটা খুব স্ট্রং হবে, বাবা মারা এইগুলো শেখান। কিন্তু হেলদি ওয়ে অফ থিঙ্কিং, কিভাবে ভালোভাবে সুস্থভাবে চিন্তা করব, এটা কিন্তু কোনো বাবা মা তার সন্তানকে শেখান না। তার ফলে ছোটবেলা থেকেই না আমাদের চিন্তা করার ধরনের মধ্যেই একটা গ্যাপ থেকে যায়, ঠিক আছে, যার ফলে আমরা অতি অল্পেই মানে মুভড হয়ে যাই আর কি বিভিন্ন ব্যাপারে। কেউ আমাকে একটা সমালোচনা করলো, আবার আমি সেটাকে খুব সাংঘাতিকভাবে সেটাতে রিয়াক্ট করলাম। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখে গেছেন যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের সাথী আমার আধার ঘরের আলো। তো অত বড় একটা মানুষ, তাকেও নিন্দার শিকার হতে হয়েছে। কিন্তু মানে আমরা না সেই আমাদের যে মনের যে মনটা তো একটা কি বলবো, মানে একটা প্লাস্টিকের মতো, যেভাবে আপনি একে মোল্ড করবেন সেইভাবে জিনিসটাকে তৈরি হবে মনটা। তো আমরা ছোটবেলা থেকে খুব রিজিডলি সব কিছু করতে শিখেছি। আমরা যদি ফ্লেক্সিবল না হই, কেউ একজন আমাকে যদি নিন্দা করে, আমি সঙ্গে সঙ্গে আমার ভেতরে যদি খুব রিজেকশন সেন্সিটিভিটি খুব বেশি থাকে, আমি খুব হাইলি রিয়াক্ট করে ফেলবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে নিয়েও একটু ভাবতে হবে। আমরা সবসময় যখন অপরের উপরে আঙুল তুলছি, তখন আঙুলের একটা দিক কিন্তু আমার নিজের দিকেও রাখতে হবে, যে আমি ঠিকভাবে নিজেকে গ্রুম করছি তো, আমি মেন্টালি নিজেকে ঠিক রাখার জন্য মনের পিছনে আমি কতটা সময় দিচ্ছি, আমি সবসময় ক্রিটিসিজম মোডে থাকছি, আমি কতটুকু অ্যাকসেপ্টেন্স মোডে থাকছি। হ্যাঁ, মানুষ তো বিভিন্ন রকমের হবে, সেই বিচিত্র বোধের ভুবন লক্ষ কোটি মন, এক একটা মানুষ এক এক রকম হবে। কিন্তু আমি যদি নিজেকে ঠিকভাবে আমার মনটাকে ঠিক রাখতে পারি, আমার মনের যে প্ল্যাসিডিটি সেটা যদি আমি বজায় রাখতে পারি, আমি কিন্তু বাইরের ব্যাপার স্যাপারে অত বেশি মুভড হব না। কারণ এই যে নিন্দা প্রশংসায় চিরকাল ছিল, আবহমান কাল থেকে ছিল, কিন্তু আমি কতটা রিয়াক্ট করছি নাকি মানে রেসপন্ড করছি তার উপরে নির্ভর করবে। আমরা অধিকাংশ সময় রিয়াক্ট করে ফেলি, যার ফলে আমাদের ভেতরে এই সমস্যাটা বেশি হয়। বেশ, আমাদের ফেসবুকের যে লাইভ চলছে সেখানেও কিন্তু অনেকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করছে, ফোনও ব্লিং করছে। আমরা সব কিছুর উত্তর নিয়ে থাকবো, মানে আমরা থাকবো, মানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত বৈদ্য, তিনি আছেন আমাদের সাথে, তিনি থাকবেন মানে এই প্রশ্নের উত্তর নিয়ে। জ্যোতি দাস জিজ্ঞেস করছেন, আমি চাকরি করি, অফিসিয়াল স্ট্রেস অন্য জায়গায় দেখিয়ে ফেলি, কন্ট্রোল করতে পারি না। আরও একটা প্রবলেম হয়, যেদিন ছুটি থাকে সেদিন খুব মুড অফ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। এর কোনো সলিউশন আছে? করবেন আপনি, যদি মুড অফটা আপনার খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে এবং যদি আপনার এনার্জি লেভেল কমে যায় বা অফিসে কনসেন্ট্রেট করতে অসুবিধা হয় বা আপনার মনে হয় ঘুমের কোনো ডিস্টারবেন্স হয়, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ আন্ডারলাইন কোনো ডিপ্রেশন বা এগুলো ডেভেলপ করছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা বলছিলাম স্ট্রেস নিয়ে কথা। মনের যত্নের ক্ষেত্রে স্ট্রেসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকেছিলাম, মানে কথায় ঢুকেছিলাম, সোশ্যাল মিডিয়া কি কি ক্ষতি করে সেগুলো একটু বলা দরকার। মানে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের একদম তাই, ক্ষতির দিকটা আমরা জানতে চাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি যেটা আপনারা হয়তো শুনেছেন, যে ডিজিটাল ডিমেনশিয়া বলে একটা জিনিস এসছে, মানে ওয়ার্কিং মেমোরি আমাদের কমিয়ে দেয় ব্রেনের। যার ফলে যারা খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে না, তারা দেখবেন যে অনেক সময় খুব ছোটোখাটো জিনিসপত্র ভুলে যায় আর কি। হ্যাঁ, বিভিন্ন অ্যাসাইনমেন্ট হয়তো ভুলে গেল, কারণ এটা ব্রেনের আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা ডিসিশন মেকিং বা এইসবের জন্য দায়ী, হ্যাঁ, তার উপরে যথেষ্ট প্রভাব পড়ে। আর একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব হয়, যে ঘুমের একটা সমস্যা হয়। যে ব্লু লাইট যেটা থাকে না মোবাইলে, সে ব্লু লাইট ফিল্টার আমরা ইউজ করি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওটাকে আটকাতে পারে না পুরোপুরিভাবে। যে ব্লু লাইট কি করে, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে মেলাটোনিন বলে একটা হরমোন বেরোয়, সেটা আমাদের রাত্রিতে ঘুমোতে সাহায্য করে আর কি, অন্ধকারে। তো এই ব্লু লাইটটা করার ফলে মেলাটোনিন সিক্রিশন কম হয়, যার ফলে ঘুমটা কম হয়। ওই জন্য যারা মোবাইল ইউজ করে না রাতে ঘুমের আগেও, তাদের ঘুম সহজে আসতে চায় না। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা করে লেপটিন বলে আমাদের একটা হরমোন আছে শরীরে, সেই লেপটিনের লেভেলটাকে কমিয়ে দেয়, যার ফলে খিদেটা বেড়ে যায়। যেমন মোবাইল ইউজ করতে করতে দেখবেন অনেকেই খাচ্ছে টুকটাক মুখের ভেতরে, সবসময় হাই ক্যালোরি কোনো খাবার খাচ্ছে, যার ফলে কি একদিকে মুভমেন্ট কমে যাচ্ছে, এদিকে ক্যালোরি ইনটেক বেশি হচ্ছে, সব কিছু মিলে ওয়েট গেনের একটা মানে প্রবণতা বাড়তে থাকে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা হয়, যেটা আমাদের
ব্রেনে অ্যাকচুয়ালি আমরা 4টে ওয়েভ নর্মালি আমরা দেখতে পাই। একটা হচ্ছে বিটা ওয়েভ, এই যে আমরা জেগে আছি এখন, এই যে তাকিয়ে আছি, এই সময় বিটা ওয়েভটা প্রমিনেন্ট। যেই আমরা চোখটা বোঝাবো সঙ্গে সঙ্গে আলফা ওয়েভ, ঘুমের ঠিক আগে থিটা ওয়েভ, এবং যখন আমরা ডিপ স্লিপে চলে যাব তখন ডেল্টা ওয়েভ। এই 4টে ব্রেনে প্রিডমিনেন্ট ওয়েভ থাকে। হ্যাঁ, এখন যখন আমাদের এই আমরা খুব বেশি মোবাইল ইউজ করি না, তখন এই ওয়েভগুলো সব মানে ঘেটে যায় আর কি, মানে খুব একটা আইডল মোডে চলে যায়। ব্রেনের যে ওয়েভ প্যাটার্ন সেটা একটা খুব আইডল মোডে চলে যায়। হ্যাঁ, যার ফলে ডিসিশন মেকিং বা কোনো ধরুন কোনো ক্যালকুলেশন করতে হবে বা কোনো টাস্ক অর্গানাইজ করতে হবে, এইসবের মধ্যে কিন্তু একটা বিরাট সমস্যা চলে আসে। আচ্ছা, এই জিনিসগুলো প্লাস চোখের ক্ষতি তো হয়ই, যেটা চোখ আমরা মানে আমরা যেটা সবসময় আমরা বলি যে স্ক্রিন টাইম যত বেশি বাড়বে তত কিন্তু চোখের ক্ষতি হবে। মানে আমরা বলি স্ক্রিন টাইম কমিয়ে গ্রিন টাইম বাড়াও, মানে সবুজের দিকে তুমি বেশি তাকাও, আকাশের দিকে তুমি বেশি তাকাও, এগুলো। আর একটা জিনিস যেটা হয় আমাদের, যে ফোমো বলে একটা জিনিস আছে, ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ফোমো নিয়ে আসবো, ফোমো নিয়ে একগুচ্ছ প্রশ্ন আছে আমাদের কাছে। তার আগে যে প্রশ্নটাতে ছিলাম, যে অফিসের কথা বলছিলাম, এই যে টাইমলি কাজ শেষ করার কিছু নিনজা টেকনিক আছে যেগুলো মনোবিদরা দিয়ে থাকেন, যে একটা টাইম ম্যানেজমেন্ট, আপনি এরকম 4-5টি টিপস যদি আমাদের দেন, সময়ের কাজ সময় শেষ করে সাইন আউট করে অফিস থেকে বেরিয়ে যাওয়া। প্রথমত না, আপনি একটা ডায়েরি মেনটেন করুন। হ্যাঁ, ডায়েরি মেনটেন করে আপনি লিখে রাখুন যে আগামীকাল বা আগামী পরশু দিন আপনি অফিসে কি কি কাজ করবেন, সেগুলো পুরো শর্ট আউট, যেটা আমি আগেই বলছিলাম যে প্রায়োরিটাইজ করুন যে এই কাজগুলো আমি করব, এবং পুরো বড় কাজটাকে একটা চাঙ্কে ভাগ করে নিন, অল্প অল্প করে ভাগ করে নিন। হ্যাঁ, এবং যেটা করবেন যে যদি আপনার মনে হয় কখনো ওভারওয়েলমিং কোনো সিচুয়েশান আসে যে আমি টাস্কটা এত বেশি আমি একা পারবো না, সেটা আপনি আপনাদের কলিগদের সঙ্গে কোনো রকম মানে ডেলিগেট করা যায় কিনা দেখুন, মানে তাদেরকে কিছুটা দিয়ে দেওয়া যায় কিনা, সেটা আপনার বসের অনুমতি সাপেক্ষ। হ্যাঁ, এবং মাঝে মাঝে না আপনি অফিসে একটু ব্রেক নিন। অফিসের মধ্যে কাজ করছেন, কাজ করতে করতে উঠে গিয়ে একটু বাইরে ঘুরে আসুন, ঘুরে একটু আকাশের দিকে তাকান বা একটু চোখে মুখে জল দিন। মানে একবারে কন্টিনিউয়াসলি বিদেশে যে অফিসগুলো আছে না, সে অফিসের মধ্যে জিমের ব্যবস্থাও আছে, এমনি শোয়ার ব্যবস্থাও আছে, আমাদের এখানে সেরকম নেই। আরও একটা যেটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ অফিস ওয়ার্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। অনেক সময়ই না বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো শিফট না, তারা একটা টাইম দিয়ে দেয়, তার মধ্যে আপনাকে কাজটা করে দিতে হবে। সেটা আপনি দুপুরে করেও করতে পারেন, সারা জেগেও করতে পারেন, আপনার বাধ্যবাধকতা নেই যে আপনার এই থেকে এই সময়ের মধ্যেই করতে হবে। এই যে ফ্লেক্সিবল টাইম শিডিউল, এটাও অফিস অথরিটিরই একটা দায়িত্ব, যে সেটা যাতে কর্মচারীদের উপরে ইম্পোজ করা যায় বা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আর কি। হ্যাঁ, এবং আরেকটা কথা যেটা বলছিলাম, যে যদি কখনো নিজেকে ওভারওয়েলড মনে হয় ওই অফিসের কাজের বার্ডেনের চাপে, সেটা কিন্তু আপনাকে ডেলিগেট করতে হবে, প্লাস বসের সঙ্গে সেটা কমিউনিকেট করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই না কমিউনিকেশনটা হয় না। এই যে বলাটা খুব জরুরি। আমি যদি না বলি তাহলে আমার সমস্যাটা বুঝবে কিভাবে সবাই? হ্যাঁ, এই বলাটা, ভোকাল হওয়াটা খুব জরুরি, এবং না বলা যে আমি এই কাজটা আমার পক্ষে সম্ভব না, আমি খুব বার্ডেন্ড, আমাকে এরপরেও এই কাজ দেওয়া হচ্ছে, সুতরাং আমি কিন্তু এটা পারবো না। আর যেটা করা উচিত সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, এটা কিন্তু ম্যান্ডেটরি একদম, বা মেডিটেশন বা হাঁটাহাঁটি করা। এবং ধরুন আপনার অফিসের ভেতরে আপনি খুব একটা কাজ নিয়ে অনেকক্ষণ ধরে মানে কম্পিউটারের দিকে তাকিয়ে আপনি খুব বোর হয়ে গেছেন, আপনি একটু বাইরে বেরিয়ে বা আপনার নিজের সিটে বসেই এটা কয়েকবার ডিপ ব্রিদিং নিন, সেটাও কিন্তু অনেকটা হেল্প করবে। অ্যাকচুয়ালি আমরা যখন খুব এক্সাইটেড হয়ে যাই না, তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা স্টিমুলেটেড হয়, যার ফলে আমাদের হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, আমাদের নিঃশ্বাসে ব্রিদিং রেট বেড়ে যায়, সব কিছু। আমরা যদি সেই সময়ে একটু ডিপ ব্রিথ করি, তাহলে এই যে লাংসের ভেতরে অনেকটা অক্সিজেন একসঙ্গে গেল বা আমাদের ডায়াফ্রামের উপরে চাপ পড়লো, আমাদের ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে, খুব ইম্পর্টেন্ট নার্ভ, সেই নার্ভটা স্টিমুলেটেড হলো। হ্যাঁ, তখন সেটা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক ফর পিস, এটা মনে রাখবেন। তো আমরা যদি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে স্টিমুলেট করতে পারি একটা ডিপ ব্রিদিং, কয়েকবার ডিপ ব্রিদিং নিয়ে, তাহলে দেখা যাবে আমি অনেকটা কাম ডাউন করে গেছি, তখন আমি আবার একটা নতুন এনার্জি পাচ্ছি কাজটা করার। এইগুলো প্র্যাকটিস করতে হবে। বেশ সুন্দর নিনজা টেকনিক শুনলাম। এবার ফোনে কি বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। বরিশাল শখের বাজার থেকে সুমিত ঘোষ বলছি। বলুন সুমিত বাবু। আমি স্যারের কাছে জানতে চাইছি এই যে আমাদের একঘেয়ে জীবন, মানে ধরুন একঘেয়ে একটা দৃশ্য, আমি সকালবেলা উঠলাম, আমার চোখের সামনে একটা একঘেয়ে দৃশ্য বা একঘেয়ে কাজ বা একঘেয়ে কোনো আওয়াজ, এগুলো কি আমাদের মস্তিষ্কের ওপর কোনো প্রভাব পড়ে, যে মস্তিষ্ককে দুর্বল করে বা অবসাদগ্রস্ত করে ফেলে?
হ্যাঁ আমি এটাই জানতে চাই। হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে কোনো ব্রেন না সবসময়, একটা কথাই আছে, ব্রেন ইজ টু কাল্টিভেট। হ্যাঁ, ব্রেন সবসময় নতুন কিছু কিছু চায়, নতুন নতুন জিনিস চায় আর কি। হ্যাঁ, যে একটু আগে আমি যে ডোপামিনের কথা বলছিলাম, যে আমরা সবসময় মানে ভালো যে জিনিসে আমাদের আনন্দ, আমরা সবসময় সব কিছুর মাধ্যমে কিন্তু আনন্দকে খোঁজার চেষ্টা করছি। আমরা যা কিছু করছি আনন্দ খোঁজার চেষ্টা করছি। সুতরাং এর মাঝখানে যদি ওই একঘেয়ে কোনো শব্দ বলুন বা একঘেয়ে কোনো দৃশ্য, হ্যাঁ, যেটা আপনার মানে শিরোপীড়ার কারণ হচ্ছে আর কি, আপনার মানে চোখের পক্ষে সেটা তৃপ্তিদায়ক না, বা আপনার কানের পক্ষে তৃপ্তিদায়ক না। হয়তো আপনার বাড়ির পাশে একটা কারখানা আছে, সেটা কারখানার ঘর ঘর শব্দ আপনার বাড়িতে সবসময় আসছে, তাহলে নিঃসন্দেহে সেটা আপনার ভেতরে একটা ইরিটেশন তৈরি করবে, একটা মানে তিরিক্কি হয়ে যাবে আপনার মেজাজ। হ্যাঁ, সুতরাং সেটা তো শরীরের পক্ষে ভালো নয় অবশ্যই। হ্যাঁ, সবসময় মানে সেই ধরনের পরিবেশগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে থাকাই ভালো। ফোনে কে আছেন আরো একজন? হ্যালো, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি যদি আমার নামটা না বলুন, ব্যক্তিগত কারণে কোনো না অসুবিধা বলি। নেই, বলুন। আচ্ছা, আমি বালিগঞ্জ থেকে বলছি। হুম। আমার একটু বড় হবে আমার প্রবলেম গুলো, যেটা হচ্ছে আমার চোখে গ্লাকোমা হয়ে আমি চোখে প্রায় দেখতেই পাই না। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে আমি ভীষণ কালচারাল সাইডে আছি, ক্রিয়েটিভ সাইডে আছি, মানে ছিলাম আর কি। আর এখন হয়েছে আমি একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নেই, বাবা মা নেই, স্বামী অনেক বছর আগে মারা গেছেন, ছেলে বাইরে থাকে, কলকাতায় স্যালারি কম, ব্যাঙ্গালোরে স্যালারি বেশি বলে তারা গেছে, সে এবং তার স্ত্রী। তো কাজে আমি চোখে যা দেখি সেটা না দেখারই মতো, বুঝেছেন তো। এর ফলে আমার একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু ভীষণ হচ্ছে। আর যেটা হয় সেটা হচ্ছে ভীষণ ছোটবেলার কথা, ছেলের ছোটবেলার কথা, মা বাবার কথা, হাজব্যান্ডের কথা, শ্বশুর বাড়ির কথা, এটা আমাকে ভীষণ ভাবে বিরক্ত করে এবং মাঝে মাঝে আমাকে খুব ইমোশনালও করে। হুম হুম হুম, বুঝতে পেরেছি। এইটার প্রতিকারটা কি হচ্ছে, আমার বয়স 71। আপনি শুনতে থাকুন। 18 বছর আগে মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ আর 18 বছর আগে আমাদের একটু বয়সের তফাৎ ছিল, আর উনি আমার উপর এত বেশি কেয়ারিং ছিলেন, মানে আমার বাবা বাবুরা এতটা কেয়ারিং ছিলেন না। হুম। হুম, হুম। হ্যাঁ মাসিমা, আপনার যে বয়সটা না, এই বয়সটা খুব মানে ভালনারেবল, হ্যাঁ, ফর ডিপ্রেশন আর কি। ঠিক আছে, তো আপনার এটাকে আমরা বলি যে জেরিয়াট্রিক ডিপ্রেশন। এইখানে আমরা দুটো টার্ম খুব ইউজ করি, একটা হচ্ছে পারসিভড বার্ডেনসামনেস অ্যান্ড থোয়াটেড বিলঙ্গিংনেস। মানে যেটা হয়, মানে আমি যেন অন্যের বোঝা হয়ে যাচ্ছি, আমি যেন আমার ছেলের বোঝা হয়ে যাচ্ছি, আমার ছেলে বা ছেলের মানে আমার বৌমা যেন ঠিক সেইভাবে আমার প্রতি কেয়ার নিতে পারছে না। হ্যাঁ, মানে যতটা আমার স্বামী আমার প্রতি কেয়ারিং ছিলেন, ওরা বোধহয় সেই কেয়ারটা আমাকে নিতে পারছে না, বা ততটা ভালোবাসতে পারছে না, বা আমি বোধহয় এদের কাছে একটা ভার হয়ে যাচ্ছি সংসারে। এই অনুভূতিটা না আপনার মতো বয়সে খুব কমন। হ্যাঁ, এর জন্যে আপনার অত ভয় পাওয়ার কিছু নেই। আপনার এখন যেটা দরকার, আপনার কোনো বিশেষজ্ঞের পরামর্শ দরকার। হ্যাঁ, আপনি কোনো সরকারি মেডিকেল কলেজের যে জেরিয়াট্রিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, আমি কলকাতা মেডিকেল কলেজে আছি, ওখানে আমাদের জেরিয়াট্রিক সাইকিয়াট্রির আউটডোর হয়, আপনি চলে আসবেন ওখানে। হ্যাঁ, ওখানে এলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। আপনার কিছু মানে ওষুধপত্র এবং সাইকোথেরাপি দরকার। আপনাকেই যদি উনি দেখাতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে উনি কোন ডেটে গেলে পাবেন? হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজে আপনি মঙ্গল এবং শুক্রবার আমার আউটডোর থাকে, আপনি ওই দুদিনের মধ্যে কোনো একদিন চলে আসবেন, আমি আপনাকে দেখে দেবো বা একটি আপনার টিকিট সমস্যা করে। এক্স্যাক্টলি একটা টিকিট করে নিয়ে আপনি চলে আসবেন। বেশ। আচ্ছা, এই যে আমরা এক্ষুনি শুনছিলাম যে যার কথা নিয়ে আপনি একাকিত্বের উত্তর কথা দিয়েছিলেন, হ্যাঁ, বলছিলেন। তো এখনকার দিনে তো বেশিরভাগই মানে ধরুন অফিস থেকে হয়তো অনেককেই বাইরে থাকতে হয় অফিসের জন্য, সেটা দেখা যায় যে তার ফ্যামিলির ক্ষেত্রেও হয়তো শুধু মা বাবা রয়েছে, তারা একাকিত্বে ভুগছেন, বা শুধু মা শুধু বাবা রয়েছেন, ভীষণ। সেটা হচ্ছে Even বা যে মেয়েটি- যে বাইরে আছে, যে মেয়েটি বা যে ছেলেটি, সেও না কোথাও দেখছি সেখানে গিয়ে অফিসের পর ঘরে এসে পুরো একা। তো সেখান থেকে একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয়, একদম। কিন্তু আবার উপার্জনও করতে হবে তাকে, সেটাও রয়েছে একটা প্রেশার। সেটাকে কিভাবে কাটাবে? এই যে লোনলিনেস না একাকিত্ব না, এটা এখন একটা এপিডেমিকের পর্যায়ে চলে গেছে আর কি, বিভিন্নভাবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আত্মহত্যার ঘটনাগুলোও না এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই যে একা থাকতে থাকতে অনেক সময় যে বয়স্কদের মধ্যেও আত্মহত্যার অনেক মানে ঘটনা ঘটে, আমরা দেখতে পাই যে ছেলে হয়তো বিদেশে আছে, এখানে এরা একা থাকেন, মানে খুব একটা সেন্স অফ ইনসিকিউরিটি থেকেই না এই জিনিসগুলো হয়।
যে আমি অসুস্থ হলে কে দেখবে আমাকে, হ্যাঁ, বা আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কাকে ডাকবো, এই যে একটা ইনসিকিউরিটি, এখান থেকেই একটা মানে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এখন ব্যাপার হচ্ছে এই ব্যাপারগুলোকে করার জন্য বয়স্কদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে বিভিন্ন আজকাল এই বয়স্ক মানুষদের যে অ্যাসোসিয়েশনগুলো হয়েছে তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, বা বাড়ির আশেপাশে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, বা বিভিন্ন এনজিওগুলো এখন বয়স্কদের নিয়ে কাজ করছে অনেক সময়, হ্যাঁ, যে তাদের সঙ্গে একসঙ্গে মিলে থাকা, বা নিজের অ্যাকচুয়ালি এই বয়সে যেটা হয় না, মনের কথা শোনার মতো কেউ থাকে না। একটা নিয়মই আছে যে আমরা যদি আমাদের মনের কথাটাকে বলতে পারি কারোর সঙ্গে, তাহলে বুকের ভার 50% কমে যায় শুধু বলার জন্য, এখন এই বলার লোকটুকু কেউ নেই। সুতরাং সেই ব্যাপারটা করাটা খুব মানে মানে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে যাতে ওনাদেরকে নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেজন্য বিভিন্ন এনজিও বা বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে এই বয়স্ক মানুষদের যে একাকিত্ব সেটাকে মানে কাউন্টার করার জন্য। প্রশ্ন আসছে অনেক, তার মধ্যে যেটা সত্যি আমাদেরও জানার খুব ইচ্ছে, সে প্রশ্নে সরাসরি যাই। প্রণয় মণ্ডল প্রশ্নটা করেছেন, আমাদেরও প্রশ্ন, জানা জিনিস আমরা ভুলে যাই কেন? খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে জানা জিনিস ভুলে যাওয়া, এই যে ফরগেটিং, হ্যাঁ, এটা ডিপ্রেশনে কিন্তু খুব কমন। একে বলে সিউডো ডিমেনশিয়া। ঠিক আছে, এমনি ডিমেনশিয়া মানে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও মানে ওয়ার্ল্ড অ্যালঝেইমার্স ডে পালন হলো আর কি। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া রোগ, সেটা একটা রোগ। আর ডিপ্রেশনে যেটা খুব কমন সেটা হচ্ছে সিউডো ডিমেনশিয়া, মানে আমি অ্যাপারেন্টলি কোনো জিনিস ভুলে যাচ্ছি, আবার হয়তো ঘড়িটা কোথায় রাখলাম আমি ভুলে গেলাম, বা কালকে আমার একটা জায়গায় অ্যাসাইনমেন্ট আছে আমি একদম বেমালুম ভুলে গেছি, হ্যাঁ। সেটা কিন্তু মানে মানে কিউরেবল এবং ট্রিটেবল যদি আমি ডিপ্রেশনটাকে ট্রিট করি। এখন যেহেতু ডিপ্রেশনের সংখ্যা খুব বাড়ছে বিভিন্ন কারণে, সুতরাং ডিপ্রেশন ইনডিউসড যে সিউডো ডিমেনশিয়া, এই যে ভুলে যাওয়া, এটার সংখ্যাও কিন্তু খুব বেশি বাড়ছে। এটা কিন্তু সেই ট্রু ডিমেনশিয়া না, যেটা অধিকাংশ ক্ষেত্রে, যেটা বয়স্কদের ক্ষেত্রে আলঝাইমার্স বা ওইসব হিসেবে আমরা জানি, হ্যাঁ। অধিকাংশ ক্ষেত্রে এই যে মানুষ যদি খুব অ্যাংজাইটির মধ্যে থাকে বা খুব ডিপ্রেশনের মধ্যে থাকে, তাহলে তার এই সিউডো ডিমেনশিয়া মানে মানে আপাত ভুলে যাওয়া, যেটা এই ব্যাপারটা হয়। দেখা যায় তাকে যদি ডিপ্রেশন ট্রিট করা হয়, বা অনেক সময় কিছু কিছু রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম, সেখানেও কিন্তু ভুলে যাওয়ার ব্যাপারটা খুব বেশি হয়। থাইরয়েডের সমস্যা যদি কারো থাকে, হাইপোথাইরয়েডিজমের সমস্যা, তো এই সব ব্যাপারগুলোকে যদি অ্যাড্রেস করি, বা বিশেষ করে আমরা যদি ডিপ্রেশনটাকে অ্যাড্রেস করি, তাহলে ডিপ্রেশন ইনডিউসড সিউডো ডিমেনশিয়া বা এই ভুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু চলে যাবে। খোঁজ নিলে দেখা যাবে ওদের প্রত্যেকের ভেতরেই একটা আন্ডার কারেন্ট ডিপ্রেশনের একটা চলছে, সেটা হয়তো আনডিটেক্টেড আছে, বা কোনো হয়তো কারো কাছে যায়নি এখনো পর্যন্ত সেটা নিয়ে। আমাদের ফেসবুক লাইভের আরো একটা প্রশ্ন, দীপ্তি গাঙ্গুলি, তিনি বলছেন, আমি বহুদিন অবসর যাপন করছি অফিস থেকে, মানে অনেক দিন হলো তিনি অবসর নিয়েছেন। রোজগারের দৌড়ঝাঁপ ছিল, ক্লান্ত হতাম, কিন্তু অবসরের পর বুঝেছিলাম দৌড় বন্ধ হওয়ার পর যে কি কষ্ট, তা আগের থেকে অনেক বেশি কষ্টকর। তাই সবাইকে বলি যে দৌড়ানো বোধহয় একটা জীবন, মানে তিনি আমাদেরকে বলেছেন এটা, যেটা আপনি বলছিলেন একটু আগে। খুব ভালো মানে কথা, মানে খুব মানে সত্যি কথা বলেছেন আর কি উনি, ওনাকে ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আসলে আমাদের শরীরটা না একটা মেশিনের মতো, হ্যাঁ, একটা গাড়ির মতো। ধরুন কোনো একটা গাড়িকে যদি আপনি গ্যারেজে মাসের পর মাস ফেলে রাখেন, তাহলে দেখবেন সে এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, তার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, তার স্পার্ক প্লাগ স্টার্ট হচ্ছে না। মানুষের শরীরটাও না, যত আপনি মোবাইল থাকবেন, আসলে আমাদের এই শরীরটা হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টরি, কেমিক্যাল হাব আর কি বলতে পারেন। এর ভেতরে নানান রকম কেমিক্যাল আছে, হ্যাঁ। আমরা যদি শরীরটাকে মোবাইল রাখি, তাহলে সেগুলো কিন্তু বেরোয়। যেমন আমরা আমাদের শরীরের মধ্যেই এই যে ডোপামিন বলছিলাম, এন্ডরফিন বলছিলাম, হ্যাঁ, আনন্দমাইড বলে একটা কেমিক্যাল আছে, যেটা আমরা ক্যানাবিস বাইরে থেকে নিয়ে যে আমাদের ভেতরে যে হাইটা আসে আর কি, মানে যে ভালো লাগার ভাবটা আসে, সেই ক্যানাবিসের সেই যে জিনিস, সেই যে নেশার যে কেমিক্যাল, সেটা কিন্তু আমাদের ব্রেনের ভেতরে ইনবিল্ট রয়েছে, আমাদের ভেতরে আছে। বা এন্ডরফিন, এটা হচ্ছে এক ধরনের মরফিন, মানে যেটা আমরা বাইরে থেকে নিই, সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যেই সব কিছু আছে। তো আমরা যদি মানে সেইগুলোকে আমরা যদি অ্যাক্টিভেট করতে পারি আর কি, সেগুলোকে যদি আমরা এক্সারসাইজের মাধ্যমে বলুন, মেডিটেশনের মাধ্যমে বলুন, সেগুলোকে যদি আমরা মানে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকবো। হ্যাঁ, আমাদেরও একটু মোবাইলে চোখ রাখতে হচ্ছে, ঘাঁটতে হচ্ছে মোবাইলটা, কারণ প্রচুর প্রশ্ন আসছে। তবে ল্যান্ডফোনেও মানুষ কে আছেন আমাদের সাথে এখন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুনছি, বলুন। নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার নদীয়ার থেকে সমীর দাস বলছি। বলুন সমীর বাবু। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। মানে আমার আগে একজন প্রশ্ন করেছিলেন, আমার মায়ের বয়স্ক,
মানে আমিও ঠিক ওরকমই একজন গ্লুকোমার পেশেন্ট আর কি। তা আমার গ্লুকোমা হয়, আমার ডান চক্ষুটি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়, ডান চক্ষুতে আমি কিছুই দেখতে পাই না। আর বাম চক্ষু দিয়ে সামান্য ঝাপসা দেখি, যে আলো মানে লাইটে খুব কষ্ট হয়, সামনে মাথা ঘোরা আছে। তা আমিও এরকম একাকিত্ব বোধ করি, কারণ আমার ছোট্টবেলায় আমার মা মারা যায়, গর্ভধারী মা মারা যায়। 2018 সালে আমার জন্মদাতা বাবাও মারা যায়। বাড়িতে সৎ মা সৎ বোনের দ্বারা অত্যাচারিত, আমার কোনো সংসার ধর্ম নেই। একটা সময় আমার বিরাট বড় ব্যবসা বাণিজ্য সবকিছু ছিল, সেই সমস্ত অর্থ দিয়ে আমি সৎ মায়ের নামে বাড়ি ঘর বিষয় সম্পদ সব করে দিই। এখন তারা আমাকে সহ্য করতে পারে না, তা চোখের অবস্থা খারাপের জন্য আমি বাইরে বেরোতেও পারি না, একাকিত্ব বোধ করি। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আমি কিছু সৃষ্টি করি, অর্থাৎ আমি গান বাজনা কবিতা আবৃত্তি খুব ভালো। এই সমস্ত কিছু আমি নিজে নিজে মনে মনে তৈরি করি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি, এবং যথেষ্ট প্রতিবেশী বা আশেপাশের লোকজনরাও জানে যে আমি নিজে নিজে গান বাজনা করি, মনটাকে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে যে ধরুন কেউ আমার ক্ষতি করছে, আমি জানতে পারছি যে কেউ আমার ক্ষতি করছে, সেটা যে আমি বাধা দেবো বা প্রতিবাদ করবো, আমি মনে মনে ওটা আমার হয়তো আসে, কিন্তু সামনাসামনি তাকে কিছু বলতে পারি না, কারণ খারাপ লাগে যে কি ভাববে, কি মনে করবে। মানে নিজের ক্ষতিটাকে স্বীকার করেও আমি প্রতিবাদ করতে পারি না। আবার যখন প্রতিবাদ করতে যাই তখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন আমার খারাপ লাগে যে এটা না বলাই বোধহয় ভালো ছিল। এরকম আমি ঠিক মানে মনটাকে স্থির করতে পারি না, আবার মেনেও নিতে পারি না অন্য। মানে এই মতো অবস্থায় মানে কি করবো, একটু আলোচনা করে তাহলে খুব ভালো হয়। শুনতে থাকুন আপনি। হ্যাঁ, দেখুন, এই যে আপনি একটা মানে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না বা এইসব নিয়ে আপনি একটা খুব আঘাত পান, এটা কিন্তু খুব সত্যি এটা হয় যে কোনো পরিচিত ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাতটা না অনেক মানে বেশি বাজে বুকে আর কি। হ্যাঁ, তো আপনি দেখুন অন্যের আচরণ কিন্তু আপনি নিয়ন্ত্রণের উপরে, যার উপরে আপনার নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে কিন্তু আপনি একদম ভাববেন না, যেটার আপনার হাতের বাইরে সেটা নিয়ে কিন্তু আপনি একদম ভাববেন না। আর আপনি এখন বয়স্ক মানুষ, হ্যাঁ, প্লাস আপনার চোখের সমস্যা আছে, তো আপনি যদি এগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দেন তাহলে কিন্তু মুশকিল। আর সেই রামকৃষ্ণের একটা কথা মনে রাখবেন যে দুর্জনকে দূর থেকে নমস্কার করতে হয়, ঠিক আছে? আপনি ভালোবাসুন, আপনি যদি মানে মনে হয় যে আপনি কেউ যদি আপনাকে আঘাত দেয়, হ্যাঁ, তাহলে আপনি তাকে পাল্টা আঘাত না করে তাকে আপনি একটু সযত্নে এড়িয়ে চলুন, যাতে সে দুঃখও পেল না, আবার আপনার পারপাসটাও ফুলফিল হলো। হ্যাঁ, আর আপনি একটু আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে নিজেকে নিয়ে যান। স্পিরিচুয়ালিটি কিন্তু একটা খুব বড় ব্যাপার, যেটা এখন আগে বলা হতো যে বেশি বয়সে স্পিরিচুয়ালিটি, কিন্তু এখন কিন্তু বলা হয় যে অনেক ছোটবেলা থেকেই স্পিরিচুয়ালিটিটাকে ইনকালকেট করতে বলা হয়। সেই একটা মানে আপনি যদি কারোর প্রতি নিজেকে সমর্পণ করেন না, তখন আপনার ভেতরে না ওই জিনিসগুলো আর খুব বেশি আসবে না, কে আপনাকে ভালোবাসলো, কে আপনাকে নিন্দা করলো। হ্যাঁ, কারণ এই বয়সটা তো আপনি অনেকটা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসছেন, এখন আর নতুন করে কষ্ট পাওয়া বা এসবের কোনো মানে হয় না। সেই আপনি ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করুন। হ্যাঁ, এটা খুব দরকার। মানে সেই একটা গান আছে, আপনি জানেন যে আমায় হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। হ্যাঁ, সুতরাং আপনি ওই যে অনেক তুচ্ছ ব্যাপার, সেগুলোকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনি নিজের জীবন এবং ঈশ্বর এই দুটোকে নিয়ে আপনি চলার চেষ্টা করুন এই বয়সে। ভালো থাকবেন। বেশ ফোন আসছে, আর আমাদের বলে দিই যে যারা সবেমাত্র টিউন করলেন তারা ভাবছেন যে আজকে অনুষ্ঠান আরোগ্য কী নিয়ে হচ্ছে। অনুষ্ঠান হচ্ছে মনের যত্ন নিন, মানে মন ভালো রাখার চাবিকাঠি নিয়ে কিন্তু আজকে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত বৈদ্য, এবং আপনারা আসছেন ফেসবুক লাইভে, মানে 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে সরাসরি আসছেন, আকাশবাণী কলকাতার সরাসরি পেজ থেকে আসছেন, এবং ফোন তো রয়েছেই 22488085, এখানে ফোনে কথা বলছেন সরাসরি, আর 9903059992 এখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সটও করছেন আপনি। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া আমরা সবসময় এখন স্ক্রল করছি, কিছু হোক না হোক, দেখা যাচ্ছে মোবাইলই আমাদের পরম বন্ধু এখন। তো সেখানে অন্যকে অনেক বেশি গ্ল্যামারাস লাগছে বা অন্যেরা অনেক বেশি সাকসেস, সেইটা দেখে কোথাও না কোথাও আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে প্রশ্ন করি যে আমি কেন এরকম হলাম না, একটা স্ট্রেস নিয়ে নিই। তো সোশ্যাল মিডিয়ার এই যে স্ট্রেসটা, মানে অন্যকে ভালো আছে দেখছি, আমরা জানতে চাচ্ছি না যে সে আসলে কেমন আছে, আমরা যে দেখছি যে সে এত বেশি গ্ল্যামারাস, সে এত বেশি সাকসেস, সে এখানে যাচ্ছে, আচ্ছা আমি যেতে পারছি না, সেইটা কিভাবে মেনটেন করব বা সেটার থেকে বাইরে আসবো কিভাবে?
খুব ভালো প্রশ্ন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো সবাই করে না, অধিকাংশই তাদের খুব ভালো থাকার অবস্থাগুলো কিন্তু দেয়। তারা কোথায় বেড়াতে যাচ্ছে বিদেশে, কোথায় ভালো রেস্টুরেন্টে খাচ্ছে, তার জীবনের যে দুঃখের দিকগুলো সেগুলো কিন্তু তারা মানে উন্মোচিত করে না কোনোভাবেই। যার ফলে আমরা কি হই, একটা ওইগুলো দেখে আমরা একটা হীনমন্যতার শিকার হই। এটা একটা কিন্তু সোশ্যাল মিডিয়ার খুব বড় সাইড এফেক্ট আর কি। তো এইগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে না সোশ্যাল মিডিয়া ইউজ কমাতে হবে, সবচেয়ে বড় কথা। মানে এখন বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ আমরা ম্যাক্সিমাম 45 মিনিট করতে পারি সারা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, মাইন্ড ইট। 45 মিনিট ম্যাক্সিমাম, তাও 3টে স্পেলে 15 মিনিট করে স্পেল। হ্যাঁ, সুতরাং সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু আমাদের একটা নিয়ন্ত্রণ, আমরা যদি রাশ টানতে না পারি তাহলে সোশ্যাল মিডিয়ার কিন্তু এটা দোষ না। আপনি স্যামসাং টিভিতে একটা খুব খারাপ সিনেমা দেখাচ্ছে, সেই সিনেমাটা দেখানোর জন্য কিন্তু স্যামসাং কোম্পানি দোষী না, তাই না? আমি দেখছি সেটাই দোষ, কোম্পানির তো কোনো দোষ না। সুতরাং সোশ্যাল মিডিয়ার যেমন খুব ভালো দিক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ট্যালেন্টকে দেখাতে পারি। হ্যাঁ, আমি যে একটা খুব ভালো আঁকি বা ভালো গান করি সেগুলো পোস্ট করে আমি মানুষকে জানাতে পারি, আমি যে ভালো লিখি সেটা জানাতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অপকারী দিকগুলো সেগুলোতে আমি যেন মানে সেদিকটা না নিই, এ ব্যাপারে কিন্তু আমাদেরকে অতি সতর্ক হতেই হবে, নইলে কিন্তু মানসিক সমস্যা আরও বাড়বে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিয়েই একটা প্রশ্ন আছে, ঠিক সোশ্যাল মিডিয়া নিয়ে নয়, মোবাইল নিয়ে প্রশ্নটা। প্রণবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে তিনি লিখছেন, আমার প্রশ্ন, আমার মেয়ে 5 বছরের, খাওয়ার সময় মোবাইল ছাড়া খায় না, পড়তে বসার সময় অন্যমনস্ক, কি করণীয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আপনার মেয়েকে কিন্তু আমি একটুও দোষ দেব না, দোষ আপনাকে দেব। কারণ অধিকাংশ সময় দেখা যায় যে সোশ্যাল লার্নিং বলে না একটা জিনিস আছে, বাচ্চারা মানে খুব বেশি মানে অনুকরণ করা পছন্দ করে, বাবা মা কী করছে, বাবা মাকে দেখে আমি শিখবো, বাবা মাকে রোল মডেল করার চেষ্টা করে। এখন বাবা মা নিজেই যদি মোবাইল সবসময় দেখতে থাকেন তাহলে বাচ্চা তো দেখবেই, বেশি কিছু করলে বলবে তুমিই তো দেখছো, আমাকে বারণ করছো কেন। এবং আমরা সবসময় যে ভুলটা করি না, বাচ্চাদেরকে আমরা মোবাইলটাকে একটা সেই বেবি সিটার হিসাবে ইউজ করি। যে আমরা নিজেদের মতো বাড়িতে কোনো গেস্ট এসছে, গেস্টদের সঙ্গে হয়তো কথাবার্তা বলবো, বাচ্চা বারবার এসে একটু কোলের ওপরে বসতে চাইছে, আমরা কি করলাম, আমার বিরক্ত করছে বলে মনে করে আমরা মোবাইলটাকে ওর হাতে ইউটিউবে একটা ভিডিও খুলে দিয়ে ওর কাছে, বিশেষ করে বাচ্চাকে খাওয়ানোর সময়। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে এই জিনিস আমরা যেটা বলি যে বাচ্চাকে খাওয়ানোর সময় বা এর সময় একদম মোবাইল দেবেন না, এটাকে আমরা একদম নিষেধ করি। কারণ আগেকার দিনে কি হতো, এখনকার অ্যাকচুয়ালি মানুষের ধৈর্য খুব কমে গেছে, আমরা মানে কোনো রকমভাবেই বিব্রত বোধ করতে চাই না। এমনকি বাচ্চা, আমরা কীভাবে ছোটোবেলায় মানুষ হয়েছি, মায়ের হাতে কত মার খেয়েছি, মা হয়তো খাওয়াবেন, আমি মানে খাবারটা নিয়ে মা আমার পিছু পিছু দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি, এর মধ্যে একটা বিউটি ছিল। কিন্তু এখন আমাদের সেই ধৈর্য নেই, আমরা বাচ্চাকে খাওয়াবো তো খাওয়াবোই একবারে। সুতরাং তাকে মানে, এবং আমার নিজের কাজটাও যাতে তার মধ্যে দিয়ে আমি করতে পারি সেটাও আমাকে করে যেতে হবে। হ্যাঁ, মানে আমরা মানে দুদিকটাই আমরা রাখার চেষ্টা করি, যার ফলে এই সমস্যাটা হয়। আমরা হয়তো একটা মোবাইল বাচ্চাকে দিয়ে দিলাম, সে মোবাইলে খেতে থাকলো, তার কনসেন্ট্রেশনটা সম্পূর্ণ মোবাইলে দিয়ে থাকলো, সেই সময় খাওয়ানো, এটা কিন্তু ভেরি ব্যাড প্র্যাকটিস, এটা একদম করা যাবে না। এবং বাচ্চাদের হাতে মোবাইল যত কম দেওয়া যায় তত কিন্তু ভালো। এই নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইল থেকে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয়, বিশেষ করে এখন যে 5G মোবাইল যেগুলো, সেগুলোর উপরে অনেক কিছু নিষেধাজ্ঞা আসছে বা আগামী দিনে হয়তো আরও আসবে। বাচ্চাদের যে ডেভেলপিং ব্রেন, যে নিউরনসগুলো আছে, তার উপরে অনেক রকম প্রভাব থাকতে পারে, সেগুলো আমরা এখনও সবটা পরিষ্কার নয়। সুতরাং বাচ্চাদের হাতে মোবাইল যত কম দেওয়া যায় ততই ভালো। আমাদের হোয়াটসঅ্যাপ আছে বেশ কিছু, তার মধ্যে স্বপন দাস বর্ধমান থেকে তিনি হোয়াটসঅ্যাপ করছেন, বলছেন যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার কি, এই রোগ কেন হয়, এই রোগে আক্রান্ত হলে কতদিন ওষুধ খেতে হয়, কিভাবে ভালো থাকা যায়, এইগুলো যদি একটু বলেন। স্বপন দাস জিজ্ঞাসা করেছেন। দেখুন, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা মেন ফিচার যেটা আমরা বলি সেটা হচ্ছে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। মানে কি, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি সকালবেলা আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন। প্রথমে আপনি যখন ছেলেকে স্কুল ড্রেসটা পাঠাচ্ছেন তখন আপনার মনে হলো যে স্কুল বাসটা ঠিক সময়ে আসবে তো। এবার বাসটা সময় মতো এসে গেল, আপনি বাচ্চাটিকে বাসে তুলে দিলেন, এবার বাসটা চলা শুরু করলো, এবার রাস্তা দিয়ে যাচ্ছে বাসটা, আপনার মনে হলো যে বাসটা কোনো অ্যাক্সিডেন্ট করবে না তো। এবার হ্যাঁ, যখন বাসটা স্কুলে পৌঁছে গিয়ে ড্রাইভার আপনাকে ফোন করলো যে আপনার বাচ্চা ঠিক মতো পৌঁছে গেছে, তখন আপনার সেই চিন্তাটা চলে গেল। এবার বাচ্চা যখন স্কুলে ঢুকলো তখন মনে হলো ওর যে হোমওয়ার্কগুলো আজকে মানে করে যেতে হয়েছে ও ঠিকঠাক বলতে পারবে তো। মানে চিন্তার বিষয়টা না সবসময় একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ, ওই জন্য বলা ফ্রি ফ্লোটিং, মানে চিন্তাগুলো যেন ভাসছে আর আপনি চিন্তাগুলোকে ধরে ধরে নিচ্ছেন, মানে প্রবলেম স্পটার আপনি যেন আর কি। হ্যাঁ,
তো এই যে একে বলা হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এর খুব ভালো চিকিৎসা আছে। আপনি যদি আমাদের যে কোনো হাসপাতালের সাইকিয়াট্রি আউটডোরে চলে আসেন, তাহলে সেখানে আমরা খুব ভালোভাবে এর চিকিৎসা করতে পারবো, বোথ উইথ মেডিসিন অ্যান্ড সাইকোথেরাপি, এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নিমাই পাল তিনি লিখছেন যে আমার মেয়ে পরীক্ষার সময় উত্তর লিখতে গিয়ে ভুল করে আসছে, কিন্তু বাড়িতে বা টিউশনিতে সেই উত্তরই ঠিকঠাক লিখছে। এটা কি এক্সাম ফোবিয়া? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বেশ, মানে এটার সাথে আরো একটা প্রশ্ন আছে, সেটা করব, উত্তরটা জেনে নিই, যেটা হোয়াটসঅ্যাপে আমাদের আসছে। হ্যাঁ, দেখুন, এই যে ভুল করছে না, ওর ভেতরে একটা খুব অ্যাংজাইটি কাজ করে। এটা ঠিক এক্সাম ফোবিয়া মানে সেই অর্থে লেভেলিং করা যাবে না। ও খুব অ্যাংজাইটিতে ভোগে আর কি। হ্যাঁ, তা ও যার ফলে ও অনেক সিলি মিস্টেক্স করে। ওকে যেটা করতে হবে, যে ওর যেহেতু ও একটু অ্যাংজাইটি প্রোন, ওকে দেখতে হবে যে ওর অ্যাংজাইটিটা কিসে বেশি হয়, সেই অনুসারে ওর ব্যবস্থা নিতে হবে, এবং ওকে রিপিটেডলি পরীক্ষা দেওয়াতে হবে আর কি। মক টেস্ট, যত বেশি ও মক টেস্ট দেবে না, তত বেশি ওর পরীক্ষা সম্পর্কে ওই যে একটা অ্যাংজাইটি বা আছে, সেইটা ওর ভেঙে যাবে। তখন দেখবেন যে সিলি মিস্টেক্সগুলো অনেকটা কমে গেছে। এবং ওকে সবসময় এনকারেজ, ধরুন একটা সিলি মিস্টেক ও করলো, সেই সিলি মিস্টেকটাকে আপনি ভীষণভাবে ওকে ডিসকারেজ করলেন, যে এই এত ছোট্ট একটা ভুল, তুই এত কষ্ট করে তোকে পড়ানো হলো, তুই ভুল করে এলি, এরম করলে কিন্তু ও খুব বেশি ডিমোটিভেটেড হয়ে যাবে। ও যতটুকুই করছে ততটুকুই ওকে মানে বলবেন যে তুই খুব ভালো করেছিস, তুই পরের পরীক্ষাতে আরও ভালো করবি, এটাই আমাদের আশা, এবং তুই বেশি বেশি করে পরীক্ষা দে, তাহলে দেখবি তোর এই ধরনের সিলি মিস্টেকগুলো আস্তে আস্তে কমে যাবে। ওর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে কি বাচ্চাদেরকে পড়াশোনার সময় যদি বাচ্চাটা ভুল করে, তাহলে তাদেরকে বকাটা ঠিক না? একদম বকাটা ঠিক না। হ্যাঁ, দেখতে হবে যে ভুলটা সে কেন করছে। অনেক সময় আপনি বকবেন এই ভয়েই সে ভুলটা করে। ধরুন কোনো একটা ভুল সে করেছিল, আপনি ওকে বকলেন, খুব করে বকলেন, এইবার পরবর্তী সময় ও যে ভুল করবে, সেই সময় ও ভাববে যে মা বোধহয় আমাকে আবার বকা দেবে, তার থেকে ওর আরও বেশি পারফরমেন্স ফল করে যাবে। নিয়ম হচ্ছে যে ভুল তো হতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে ভুলটা কেন হচ্ছে সেটা দেখার দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে যদি কোনো ভুল হয়, সেটাকে কিভাবে রেকটিফাই করা যায়, সেটাকে খুব ভালোবেসে ওদেরকে বলা উচিত। তাহলে ও সেটাকে ওর ভেতরে ওই ভীতির সঞ্চার করে কিন্তু কোনো কিছু বাচ্চাদের ভেতর থেকে পাওয়া যাবে না আর কি। হ্যাঁ, খুব ছোট বাচ্চাদের এখন করে দেখা যায় যে তাদের ধৈর্য ধরে যে বসা, সেটাই অনেক ক্ষেত্রে খুব মুশকিল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে বা যারা বাড়িতে বড়রা রয়েছেন, গার্জেন রয়েছেন, বাবা মা রয়েছেন, তারা কি করবেন, মানে স্থির হয়ে বসে বাড়াবেন কি করে, বাড়াবেন কি করে? দেখুন, এখন না আমরা অনেক বাচ্চাদেরই পাচ্ছি ADHD বলে একটা রোগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। হ্যাঁ, এটা এখন খুব বেশি পাচ্ছি আমরা। তো দেখতে হবে বাচ্চাটার মধ্যে সেই ধরনের কিছু ডেভেলপ করছে কিনা, যে হঠাৎ করে আপনি মানে পড়াতে বসলেন, হঠাৎ করে সে উঠে দৌড়ে পালিয়ে গেল, বা আপনি হয়তো হাত ধরে নিয়ে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে সে হাতটা ছাড়িয়ে আপনার রাস্তাটা পেরিয়ে গেল, আর হলে চাওয়া পড়তো প্রায়। এই ধরনের মধ্যে খুব বেশি রেস্টলেসনেস ভাবটা আছে কিনা, এটা কিন্তু নজরে রাখতে হবে। এটা সবসময় এটা থাকবে তার কোনো মানে নেই, কিন্তু বাচ্চাদেরকে এই যে আপনি যেটা বললেন যে মোবাইল দিয়ে আমরা বেবি সিটার হিসেবে মোবাইলকে ইউজ করছি, এই ধরনের ব্যাপার করি, তো বাচ্চারা সবসময় চায় যে বাবা মায়ের সঙ্গ। আজকালকার যে এতে বাবা মা দুজনেই হয়তো চাকরি করেন, ওয়ার্কিং লাইফ, বাচ্চাকে হয়তো কোনো ক্রেশে রেখে গেছেন বা অন্য জায়গায় রেখে গেছেন, এই যে বাবা মায়ের সঙ্গে যে স্বাভাবিক যে একটা ভাবের আদান প্রদান, এইখানে ডেফিসিটটা হচ্ছে। এখন বাচ্চাদের এই যে আমরা যা কিছু করছি, এই যে যা কিছু আমাদের বিহেভিয়ার, সেটা হচ্ছে আমাদের ব্রেনের ভেতরে যে নিউরনসগুলো থাকে তার কানেক্টিভিটির ব্যাপার আর কি, কানেকশানসগুলো। এখন বাচ্চা বয়সে ওই নিউরনসগুলোর কানেক্টিভিটি তৈরি হয় আস্তে আস্তে। সেই সময় যদি ওই কানেক্টিভিটির মধ্যে যদি কোনো গন্ডগোল থেকে যায়, সেগুলো কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করবে। সুতরাং প্রথম থেকেই না বাচ্চার পিছনে আপনাকে কোয়ালিটি টাইম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু দিতে হবে। এই জিনিসটা আমরা করি না, যে ও হয়তো আর বাচ্চার কথা শুনতে হবে, ও অনেক কিছু হয়তো বলতে চায়, হ্যাঁ, সেটা কিন্তু শুনতে হবে। অনেক সময় ও হয়তো বলতে এলো, আমরা হয়তো এই অত কথা শোনায় আমার শোনে, এক্ষুনি আমাকে অফিসে বেরোতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি, ও হয়তো চুপচাপ হয়ে গেল তারপরে। হ্যাঁ, তো বাচ্চাদের মনের কথাগুলো শোনার চেষ্টা করতে হবে, ওদেরকে বিভিন্ন গুড হ্যাবিটস প্র্যাকটিস করাতে হবে। নতুন মানে বিভিন্ন বই, আগেকার দিনে যেমন সেই মা ঠাকুমারা সেই বিভিন্ন রূপকথা, উপকথার সব গল্প ঠাকুরমার ঝুলি পড়ে শোনাতেন, এইসব হ্যাবিটগুলো তো এখন চলে গেছে। এখন ওদেরকে আমরা একটা কার্টুনের সামনে বসিয়ে দিচ্ছি, সেই কার্টুনটা দেখছে। হ্যাঁ, কাউচ পটেটো তো বলি আমরা, মানে এরকম খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর চিপস কিনে দিচ্ছি। আমরাই তো দায়ী, বাচ্চাদের তো সেই অর্থে কোনো দোষই নেই। আমরা বাবা মারা ওদেরকে সেইভাবে তৈরি করছি, আমরা ওদের পিছনে সময় দিচ্ছি না। আমরা অফিস থেকে ফিরে এত টায়ার্ড থাকছি যে অফিস থেকে ফিরে হয়তো আমি সোশ্যাল মিডিয়া নিয়েই পড়ে আছি, আমাকে কে কতগুলো লাইক দিল। বাচ্চাটা হয়তো কিছু কথা বলতে চেয়েও সে ফিরে চলে গেল,
যে মা ভীষণ ব্যস্ত, দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা হয়তো হঠাৎ সম্বিত ফিরলো যে ও আরে বাদে এই তুই আয়, হ্যাঁ তুই কখন এসেছিস, মার হয়তো খেয়ালই নেই। এই ব্যাপারগুলোর প্রতি তো আমাদের মানে ধ্যান দিতে হবে সচেতন এখন হতে থেকে। হবে একদম। সৌভিক দাস হাওড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন অপ্রয়োজনীয় চিন্তা, ওভার থিঙ্কিং, এর থেকে মুক্তি পাওয়ার উপায় যদি বলেন। আর ঘুমাতে যাওয়ার সময় এগুলো বেশি হয়। আর আরো একটা প্রশ্ন আছে, খুব তাড়াতাড়ি কাজে একঘেয়েমি চলে আসে, ইন্টারেস্ট চলে যায় সেই কাজের প্রতি, এটা কাটাতে কি করণীয়? হ্যাঁ দেখুন, এই যে ওভার থিঙ্কিং ব্যাপারটা না, এটা সবার কিন্তু ওভার থিঙ্কিং হয় না। আমরা যা কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি সবার কিন্তু হয় না। 100টা লোকের মধ্যে 10 জনের হয়তো হয়। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আছে কি না আগে থেকে আন্ডারলাইন, সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। আমরা সবসময় এটাকে জেনারেলাইজ করে দিই, আমার এটা হচ্ছে, এটা হতেই পারে, কিন্তু আমার ভেতরে হয়তো একটা সমস্যা আছে। সেই সমস্যাটাকে আমি কখনো অ্যাড্রেস করার চেষ্টা করছি না, আমি কোনো এক্সপার্টের হেল্প নিচ্ছি না। অ্যাকচুয়ালি দেখা যায় যারা ওভার থিঙ্ক করে, আমাদের ব্রেনে একটা নেটওয়ার্ক আছে, তাকে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক, সেইটা তাদের খুব অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা তাদের থাকে, যেটা ফ্রন্টো প্যারাইটাল সার্কিট এবং হিপ্পোক্যাম্পাল সার্কিট বলে আর একটা সার্কিট থাকে বা নেটওয়ার্ক থাকে। তারা সাধারণত আমাদের সেলফ রিফ্লেকশন বা এইসব ব্যাপারে বা ইমোশন অ্যাপ্রেজাল ব্যাপারটা হচ্ছে, মানে ধরুন কারো চাকরি চলে গেল, এটা দুভাবে ভাবা যায়। সে ভাবলো যে আমি আর কিচ্ছু পারবো না, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আবার সে হয়তো ভাবলো যে না, আমি আবার একটা নতুন জায়গায় অ্যাপ্লাই করব, আমার সিভিটাকে আরও ভালো করে আমি নিশ্চয়ই একটা না একটার দিকে পাবো। এবং চেষ্টা না করলে তো সেটা হবেই না। একে বলে ইমোশনাল অ্যাপ্রেজাল। এই জন্য আমাদের ব্রেনের যে দুটো সার্কিট, টেম্পোরোপ্যারাইটাল সার্কিট, ফ্রন্টোপ্যারাইটাল সার্কিট এবং হিপ্পোক্যাম্পাল সার্কিট, এটা খুব যাদের এই ওভার থিঙ্কিংয়ের অসুবিধা আছে না, তাদের এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা খুব টাইটলি কানেক্টেড থাকে, ঠিক আছে? এবং হিপ্পোক্যাম্পাল সার্কিট এবং ফ্রন্টোপ্যারাইটাল সার্কিট লুজ থাকে। তো এদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। মাইন্ডফুলনেস মেডিটেশন আমি একটুখানি সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে যে আমি সবসময় না বর্তমানে থাকবো। এই যে অ্যাংজাইটিটা হচ্ছে, আমি কিন্তু আমার হয় অতীতে পড়ে আছি, নতুবা ভবিষ্যতে পড়ে আছি। আমি যদি বর্তমানটাকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমার অ্যাংজাইটি অনেক কমে যাবে। এই মুহূর্তে আমি হয়তো শাওয়ারের নিচে চান করছি, সেই সময় আমি ভাবছি বস আমাকে কালকে অপমান করেছিল, সেইটা নিয়ে মাথায় কাজ করছে, আজকে গিয়ে ওকে একটু দিতে হবে ভালো করে, ঠিক আছে? মানে আমি কিন্তু বর্তমানে নেই, আমি ভবিষ্যতে আছি, অতীতে আছি, ঠিক আছে? সে আমরা একটা কথা বলি যে পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, হ্যান্স লিভ উইথ দ্য প্রেজেন্ট। সুতরাং আমাদের এই মানে এই যে মাইন্ডফুলনেস মেডিটেশনটা না খুব অভ্যাস করতে হবে। যেমন আমরা যখন খাবো তখন শুধু মানে খাবারের দিকেই লক্ষ্য রাখবো। ধরুন আমি মানে কফি খাচ্ছি, আমি কফিটা খাওয়ার সময় যে কফির যে গরমটা আমার লাগছে বা কফির ফ্লেভারটা, এইটা নিয়ে আমি ভাববো, নন জাজমেন্টালি ভাববো। আমি ভাববো না এটা খুব দামি কফি কিনা, বা এটা কোনো ফরেন ব্র্যান্ডের কফি কিনা, বা কোনো এর বিশেষ কোনো রেস্টুরেন্টে এটা আমি খাচ্ছি কিনা। আমি এগুলো জাজমেন্টাল হয়ে যাচ্ছে, আমি নন জাজমেন্টালি ভাববো। ঠিক এরমভাবে আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজ যদি আমরা মাইন্ডফুলি করতে পারি, তাহলে কিন্তু আমরা ওভার থিঙ্কিংয়ের এই সমস্যাটাকে অনেকটাই কমাতে পারবো। বেশ, অঙ্ক ভুলে যাই কেন প্রশ্ন এসছে অনেকের। আচ্ছা, অঙ্ক অনেকেই ভুলে যান করতে গিয়ে, বা আমরা ছোটবেলায় আমরা দেখি যে অঙ্কটার উপর জোর দেওয়া হয়, কিন্তু অনেক শিশুই কিন্তু অঙ্কটাতে একটা ভীতি তৈরি হয় আলাদা করে। অঙ্কের প্রতি ভীতি কেন তৈরি হয় মানুষের? এটা কি স্ট্রেস? একরকম তাই। আর একটা জিনিস এখন খুব আছে, মানে সেটা আমরা খুব দেখি আর কি, সেটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। হ্যাঁ, সেটা SLD বলি আমরা। তার মধ্যে কারোর অঙ্কের সমস্যা থাকে, কারোর বানান ভুলের সমস্যা থাকে, এই ধরনের ব্যাপারগুলো থাকে। এখন যদি শুধু অঙ্কের জন্য হয়ে থাকে, সেটাও হতে পারে। আমাদেরকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার সত্যি অঙ্কের এই সমস্যাটা কতটা। আর যদি এরকম কারণে হয়ে থাকে যে অঙ্কে এমনি ভীতি, হয়তো সবাই যে সব সাবজেক্টে সমান দক্ষ হবে এরকম তো না, অঙ্কটা একটু কঠিনই বটে। কারণ অ্যালজেব্রা কঠিন বলে 7 বছরের আগে অ্যালজেব্রা সাধারণত দেওয়া হয় না, কারণ আমাদের ব্রেনটা ততটা ম্যাচিওর হয় না। হ্যাঁ, এখন অনেক সময় অনেক কম বয়সী দেখা গেল অনেক কঠিন অঙ্ক করতে হচ্ছে, যার ফলে বাচ্চারা তো খুব সেন্সিটিভ হয়। তখন কোনো একটা অঙ্ক করতে গিয়ে সে কোনো ডিফিকাল্টি ফেস করলো, সে ভাবলো, এবং মা হয়তো তাকে বকা দিল, বা স্কুলের টিচার হয়তো বকা দিল, হ্যাঁ, বা সে কনজিকিউটিভলি কয়েকটা পরীক্ষায় হয়তো খারাপ করলো অঙ্কে, সে ভাবলো আমার দ্বারা আর অঙ্ক হবে না, একটা ফোবিয়া মতো তৈরি হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে ওই জিনিসটা হয়। কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে যে খুব ভালো যদি প্র্যাকটিস করানো যায়, তাকে দিয়ে রিপিটেডলি প্র্যাকটিস করানো যায়, তাহলে দেখা গেল সেটা সেই অঙ্কেই সবচেয়ে ভালো রেজাল্ট করলো আলটিমেটলি। এটা একটা ডিফারেন্ট স্টোরি। কিন্তু দেখতে হবে যে তার মধ্যে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার কিছু আছে কিনা, যেটা আমি বলছিলাম যে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বা আপনার ওই যে বানানের সমস্যার যে অ্যাবিলিটি, সেগুলো কিন্তু অনেক বাচ্চার মধ্যেই এখন থাকছে।
এসএলডি বলে একটা রোগ আর কি, ঠিক যেমন এডিএইচডি ঠিক এসএলডি, সেই ধরনের জিনিস আছে কিনা সেটার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে বিশেষজ্ঞের কাছে কি? বিশেষজ্ঞের কাছে গিয়ে। আচ্ছা, অবশ্যই খুব ভারী হয়ে গিয়েছে পুরোপুরি। আচ্ছা, এই যে Stressful loneliness হয়ে গিয়েছে আমরা। একটা প্রশ্ন দিয়ে একটু হালকা করে নেওয়ার চেষ্টা করব, তারপর আবার যে প্রশ্নে তুমি যাচ্ছ একাকিত্ব অবশ্যই আসবে, কারণ যে প্রশ্ন আমি করছি এরপর মানে একাকিত্ব ছাড়া আর কোনো গতি নেই। প্রেম ভেঙে গেছে, কলেজ লাইফ, প্রেমে হয়তো যাকে প্রপোজ করেছে সে রিজেক্ট করেছে, বা প্রেম দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে, স্ট্রেস বাড়ে? অবশ্যই, ব্রেকআপে তো সাংঘাতিক রকম। সেটাকে ওভারকাম করবো কিভাবে? হ্যাঁ, দেখুন ব্যাপার হচ্ছে যে এই যে এখন তোমার যদি ওটা জেনে এখন আর কোনো লাভ নেই। তোমারও নেই, আমাদের সাথে যারা আছে তাদের অনেকেরই প্রয়োজন আছে সেটা জানার। এখন এই যে ভালোবাসা জিনিসটা না, এটা তো বাই ডাইরেকশনাল একটা ব্যাপার। অনেক ক্ষেত্রেই এটা এখন হয় যে ইউনি ডাইরেকশনাল, হয়তো আমি একজনকে পছন্দ করি, সে হয়তো আমাকে ততটা পছন্দ করে না, কিন্তু আমি জোর করে তাকে পছন্দ করার চেষ্টা করছি। এবং এখন সত্যি কথা বলতে কি, সেই সিচুয়েশনশিপের উপর আপনি যেটা প্রথমে বলছিলেন যে সিচুয়েশনশিপ, হ্যাঁ, বা ইনফ্যাচুয়েশন, এইগুলোর উপরেই না মানুষ মানে বেশি জোর দেয় আর কি। যে ভালোবাসার মধ্যে যে রেসপেক্ট, যে একটা নির্ভরতা, এই জিনিসগুলো কিন্তু কমে যাচ্ছে, যার ফলে যে এবং কিছুটা ভালোবাসা একটু শরীর কেন্দ্রিক সবসময়। হ্যাঁ, মানে আসলে সেই একটা সেই ছিল না যে কুসুম কুসুম তোমার মন নাই, সেই যেটা ছিল আর কি। তো এই যে মানে মনের সঙ্গে মনের মিল, একটা আত্মার সঙ্গে আত্মার মিল, তবেই তো সত্যিকারের ভালোবাসা। তোমার কি মন নাই কুসুম? হ্যাঁ, এই যে ত্যাগ শিকারের যে ভালোবাসা মানেই হচ্ছে একটা ত্যাগের ব্যাপার আর কি। আমি যদি সব সময় মানে খুব বেশি পজিটিভ হই, মানে আমি হয়তো কাউকে ভালোবাসি, সে অন্য একজনকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, আমি সেটা দেখতে পেলাম, বা অন্য একদিন হয়তো দেখলাম যে তার কোনো কলেজ বন্ধুর সঙ্গে কোনো একটা জায়গায় ফুচকা খাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ধরে নিলাম যে সে বোধহয় আর আমার নেই। হ্যাঁ, এই যে একটা বিশ্বাসহীনতা, এই জায়গা থেকেই এই জিনিসটা মানে তৈরি হচ্ছে। বেশ, এই সেম বিষয়ে একটা আমাদের হোয়াটসঅ্যাপ এসেছে অরূপ দেবনাথ বাংলাদেশ থেকে। তিনি বলছেন, ডাক্তারবাবুর কাছে প্রশ্ন হচ্ছে যে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, সে যদি আবার সম্পর্কে জড়াতে চায়, তাকে কি আবার প্রশ্রয় দেওয়া উচিত বা দিতে হয়? না, দেখুন, বিশ্বাসঘাতকতা কেন করলো সেই জবাবটা তো আপনি তার কাছে চাইতেই পারেন। সেই যদি সেটা সন্তোষজনক, সেই ব্যাখ্যা যদি সন্তোষজনক হয়, তাহলে আপনি তখন ডিসিশন নেবেন। এটা তো বাই ডাইরেকশনাল, আমি বারবারই বলছি, এই যে সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা হচ্ছে বাই ডাইরেকশনাল। এটা পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার। হ্যাঁ, একে অপরকে কতটা রেসপেক্ট করছেন, একে অপরের মূল্যবোধকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তার উপরে নির্ভর করে। সুতরাং বিশ্বাসঘাতকতা সে কেন করেছিল, সেটা তো একটা ভুল করেও করে থাকতে পারে। হ্যাঁ, তাকে আপনি একটা সুযোগ দেবেন কিনা, সেকেন্ড চান্স দেবেন কিনা, সেটা সম্পূর্ণভাবে একটা মিউচুয়াল ডিসকাশনের ব্যাপার। একে অপরের মধ্যে ডিসকাশনের মাধ্যমে আপনাদেরকে সেই জায়গায় আসতে হবে। আপনারা বলেন প্রেমে পড়লে মন ভালো হয়, কিন্তু প্রেমে পড়লে স্ট্রেসও বাড়ে। এটা কোথাও না কোথাও স্বীকার করতেই হয়, কারণ এতদিন মানুষ একা ছিল, তার নিজের ডিসিশনে চলতো। এখন যেহেতু আরেকজন এসছে, তার জীবনে জড়িয়েছে, তার মতামতকেও গুরুত্ব দিতে হয়। তাহলে কি প্রেমে পড়া মনের জন্য ভালো না খারাপ? না, দেখুন, ওই যে আমি একটু আগে ডোপামিনের কথা বলছিলাম না, যে কোনো নেশা করলে আমাদের ডোপামিন বাড়ায়, একটা ভালো লাগার অনুভূতি হয়। কিন্তু প্রেমের ক্ষেত্রেও কিন্তু ডোপামিন বাড়ে। এই যে অ্যান্টিসিপেশন, হয়তো আমার তার সঙ্গে বিয়ে হবে, বা তার সঙ্গে আমি দেখা করব, দেখা করে আজকে সিনেমা দেখতে যাব, এই যে একটা অ্যান্টিসিপেশন, এখান থেকে ডোপামিন রিলিজ হয়, আমাদের ভালো লাগার অনুভূতি হয়। কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে তাকে আমি হারাতেও পারি, এই ব্যাপারটাও কিন্তু মনের মধ্যে হারানোর ভয় থাকে, যার ফলে এখানে অ্যাড্রেনালিনেরও গুরুত্ব আছে আর কি। শুধু ভয়টা বোধহয় প্রয়োজনীয়। হ্যাঁ, শুধু ডোপামিন দিয়ে এখানে ব্যাখ্যাটা হয় না, এখানে অ্যাড্রেনালিনের গল্পও আসবে, টেনশন থাকবে। হ্যাঁ, এই যে হারানোর ভয় আর কি, যেটা একটা মধুর টেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এই জিনিসটা তো প্রেমকে আরো মধুর করে। এই যে পেয়ে হারানোর ভয়, সব যদি স্মুথ চলে, তাহলে তো তার মধ্যে আপনার আনন্দ আর কতটুকু। এই জন্যই আমি বলছিলাম, এই যে সাসপেন্স, মৌসুমী তোমার আর কোনো প্রেম ভাঙবে না। এই যে সম্বন্ধের মধ্যে যে একটা সাসপেন্স আছে বলেই তো এত মানে ব্যাপারটা এত মধুর আর কি। আচ্ছা, এই যে ব্রেকআপ হয়ে গেলে, বা ওই যে যেটা বলছিলাম অফিসের একটা লোনলিনেস, যারা বাইরে থাকছে, বা আরো বিভিন্ন স্ট্রেসের কারণে দেখা যায় এখন প্রায় একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেকে। তো সেটা থেকে বেরোবে কিভাবে, বা সেটাতে যাতে না যায় তার জন্য কি করণীয়? কেননা নেশা মিন্স আপনি মাদক দ্রব্য হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এই যে নেশাটা কিন্তু এখন খুব বড় সমস্যা। শুধু কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের না, বলতে খুব খারাপ লাগে যে স্কুল লেভেলেও কিন্তু এখন নেশাটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা অ্যালার্মিং একটা ব্যাপার। যুব সমাজ ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এতে। তো যে ব্যাপারটা না, নেশার প্রথম একটা ব্যাপার হচ্ছে সোশ্যাল লার্নিং। কেন নেশাটা বাড়ছে? মানে আমরা সবসময় আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, হ্যাঁ, আমাদের যারা আইডল, আমরা তাদেরকে ফলো করি। তো তারা যদি স্কুলে গিয়ে দেখলাম যে আমার দাদারা নেশা করছে, হ্যাঁ তারা করছে, আমিও একদিন একটু পরীক্ষামূলকভাবে তাদের কাছে গিয়ে নেশা করলাম, ওই জড়িয়ে পড়লাম, ঠিক আছে? বা অনেক সময় আমরা যে এই যে মিডিয়া, তারও একটা কিন্তু প্রভাব আছে। এই যে সোডা ওয়াটার বা এইগুলোকে মদ হিসাবে দেখাচ্ছে বিভিন্ন মিডিয়ায়, হ্যাঁ, বা এগুলোকে দেখেও মানে বাচ্চাদের মনে অনেকটা প্রভাব পড়ে। বা অনেক সময় দেখা যায় যে সিনেমাতে অনেক নেগেটিভ পোর্ট্রেয়াল হয়। যেমন ধরুন, নায়ক দেখা যাচ্ছে তার নায়িকার সঙ্গে একটা সম্পর্কে খুব টানাপোড়েন চলছে, সেই সময় সে সিগারেট খাচ্ছে, খেয়ে নিজেকে করার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে বাচ্চারা দেখে এইগুলো দেখে কিন্তু এদের মনে একটা খুব ওদের তো খুব মানে টেন্ডার মাইন্ড, তার উপরে কিন্তু একটা খুব ইমপ্রেশন রেখে যায় এই ঘটনাগুলো। হ্যাঁ, যার ফলে কিন্তু ওরা এই ব্যাপারটা মানে নেশার মধ্যে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। এবং একবার নেশার মধ্যে জড়িয়ে পড়লে ওটা একটা ভিসিয়াস সাইকেল। হ্যাঁ, প্রথমে তার একটা ডিপেন্ডেন্স তৈরি হয়, ডিপেন্ডেন্স তৈরি হওয়ার পরে তার টলারেন্স আস্তে আস্তে ডেভেলপ করে। যে আগে হয়তো 1 পেগ মদ খেয়ে হতো, সে এখন দেখা যাচ্ছে 5 পেগ মদ খেয়েও তার সেই একই কিক সে পাচ্ছে না। এইভাবে সে আস্তে আস্তে একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে জড়িয়ে পড়ে। তারপর মাদক দ্রব্যই তাকে খেতে শুরু। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এই দেবনারায়ণ বিশ্বাস তেহট্ট থেকে ব্যক্তিগত স্পেসের কথা বলছেন যে সব জায়গায় তো ইয়েসম্যান হয়েই আমরা চলি, কিন্তু ব্যক্তিগত স্পেসকে বোধহয় গুরুত্ব দেওয়া উচিত। কিভাবে ব্যালেন্স করব? একদম, ওই যে বললাম যে ইয়েস ম্যান সব জায়গায় হওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনাকে কিছুটা ভোকালও হতে হবে এবং না বলাটা কিন্তু শিখতে হবে। না বলা শেখাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো না বলা শেখাটা খুব জরুরি, কারণ আপনি যদি না বলেন তাহলে আপনি সব ব্যাপারে যদি আপনি হ্যাঁ বলতে থাকেন, তাহলে কিন্তু বস আপনাকে পেয়ে বসবে এবং আরও বেশি বেশি টাস্ক আপনাকে দেবে। সুতরাং আপনাকে ক্ষেত্র বিশেষে কিন্তু না বলতে শিখতে হবে, এটা কিন্তু খুব জরুরি। হোয়াটসঅ্যাপ রুদ্রনীল ব্যানার্জি ব্যারাকপুর থেকে, তিনি বলছেন যে বয়স তার 29। তিনি ছোটবেলা থেকেই অনেক সংগ্রাম করে বড় হয়েছেন। তার মা ছিল সেই সংগ্রামের বিভিন্নভাবে তার সাথে, কিন্তু তার মা এখন আর নেই তার সাথে। তার মা নেই, মারা গেছেন। তো তিনি তারপরে সবাইকে একা মানে নিজের করে নিতে চান, অনেকে বিশ্বাস করেন, কিন্তু বেশিরভাগই তার বিশ্বাস ভেঙেছে। তিনি আর এখন কাউকে বিশ্বাস করতে পারেন না, একা লাগে। এই যন্ত্রণা অসহ্যকর, এর থেকে মুক্তির উপায় কি? এই যে একা লাগছে আপনার, বা আপনি বহুদিন থেকে আপনি একটু আপনার মুড ভালো থাকে না, বা এই ধরনের সমস্যা, আপনার ভেতরে ডিপ্রেশন হয়তো আসছে। হ্যাঁ, তার জন্য আপনার একটা থরো অ্যাসেসমেন্ট দরকার। আপনি অবিলম্বে কোনো মনোরোগ বিশেষজ্ঞের মানে পরামর্শ নিন। বলছে ছাত্র পড়াই, আরও একটা হোয়াটসঅ্যাপ তাড়াতাড়ি বলে দিই। ছাত্র পড়াই, সেই সূত্রে পাতার পর পাতা নোটস লিখে অসুবিধা হয় না। ছাত্রদের খাতাও দেখি তাদের সামনে, তাতেও অসুবিধা হয় না। যত দুর্ভোগ শিকার হয় ব্যাংকে বা কোনো লোকের সামনে যদি সই করতে চাই, হাত কাঁপে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, প্যালপিটেশন হয়। বর্তমানে আমার বয়স হচ্ছে 59। ছাত্রজীবন 1982 সাল থেকে শুরু হয়েছিল। তারপরে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, বলেছেন সোশ্যাল ফোবিয়া। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, ওষুধ দিয়েছেন, খাচ্ছি। বিটা ব্লকার খেলে অনেকটা উপকার হয়, কিন্তু সাইনাস বেডিকার্ডিয়া ধরা পড়ার পর এই ওষুধটা আর চলছে না। তিনি বলছেন যে আচ্ছা, মিটাস 7.5 বর্তমানে একজন এমডি দেখিয়ে তিনি খাচ্ছেন, এখন শুরু করেননি, দেখিয়ে ওটা খেতে বলেছে। এই ভয়ঙ্কর লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখিতে উনি দাঁড়িয়ে আছেন। এর থেকে মুক্তির উপায় কি? নাম তিনি লেখেননি। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার এই সোশ্যাল ফোবিয়া, এই অসুখটা, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। হ্যাঁ, এটা কিন্তু শুধু ওষুধ নয়, এর সঙ্গে সঙ্গে সাইকোথেরাপিরও একটা খুব ভালো রোল আছে আর কি। হ্যাঁ, সুতরাং আপনি শুধু ওষুধ খাচ্ছেন, এর সঙ্গে সাইকোথেরাপিটা খুব জরুরি। এবং আমরা বলি যে সিচুয়েশানে গিয়ে আপনার খুব বেশি সমস্যা হচ্ছে না, সেই সিচুয়েশানটাকে আরও বেশি বেশি করে ফেস করা আর কি। হ্যাঁ, ব্যাংকে গিয়ে যদি আপনার বেশি সমস্যা হয়, আপনি ব্যাংকেই বারে বারে যান। যেমন যার ভূতের ভয়, তাকে আমরা বলি বেশি করে আপনি অন্ধকারে থাকুন। তো ঠিক আছে, সুতরাং আপনার এখানে সাইকোথেরাপির একটা খুব রোল আছে। এবং আপনি যেহেতু দীর্ঘমেয়াদী সমস্যাতে ভুগছেন, আপনি কোনো মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আপনি চলে আসুন, আপনার একবার দেখিয়ে নিলে সুবিধা হয়। আরও একজন হোয়াটসঅ্যাপ করেছেন, ভাস্কর শেহানবিশ, তিনি বলছেন কোচবিহার থেকে, বলছেন বাবার 80 মতো বয়স, টিভি সিরিয়াল মোবাইলে অ্যাডিক্টেড, অনেক বলেও কাজ হচ্ছে না, উপায় বলুন। এই যে এতক্ষণ বলছিলাম সবই ডোপামিনের কারসাজি। হ্যাঁ, ওনাকে অল্টারনেটিভ হ্যাবিটস ডেভেলপ করতে হবে আর কি। হ্যাঁ, একটা হ্যাবিট যেটা ওনার হয়েছে, সেটাকে জয় করতে হবে একটা কাউন্টার হ্যাবিট দিয়ে।
হ্যাঁ, ওনার বিকল্প কোনো ভালো লাগা জিনিস, ওনার যদি কোনো হবি থাকে বা থাকে, বা উনি যদি আরও পাড়ায় সমবয়স্ক কোনো মানুষ থাকেন তাদের সঙ্গে একসঙ্গে মিলে কোনো কাজ করা বা গার্ডেনিং করা, ওনাকে ওনার অ্যাটেনশনটা শিফট করতে হবে আর কি, অন্যদিকে আর কি। হ্যাঁ, একটা হ্যাবিটকে অন্য একটা হ্যাবিট দিয়ে মানে রিপ্লেস করতে হবে, কাউন্টার খুব হ্যাবিট দিয়ে। ছোট্ট করে কয়েক সেকেন্ড আছে, খুব ছোট্ট করে আমাদের বলুন মনের যত্ন সত্যি নেব কিভাবে এখনকার দিনে? একদম, যে আমরা দাঁতের যত্ন নিই, মাথা চুলের যত্ন নিই, সব কিছু নিই, কিন্তু মনের যত্ন নিই না। তো খুব ভালো কথা, ভালো, এটা খুব বলেছেন। তো মনের যত্ন নেওয়ার সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করুন, হ্যাঁ, মেডিটেশন করুন রেগুলার। আচ্ছা, সুষম খাবার খান, ভালো খাবার খান, বাইরের খাবার যত বেশি মানে এড়িয়ে চলুন, এবং মানে কোনো রকম সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।